ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের লাস্ট ভিডিওতে ডুয়াল নেচার অ্যান্ড রেডিয়েশন ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার এই চ্যাপ্টার চলছিল। তো সেখানে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট লাস্ট ডিসকাশন করেছিলাম, কমপ্লিটলি ওটা ডিসকাশন হয়ে গেছিলো, কভার হয়ে গেছিলো। যেখানে আমরা বলেছিলাম যে ফেলিওর অফ ওয়েভ থিওরি অ্যান্ড এক্সপ্লেনেশন বাই পার্টিকেল থিওরি, মানে যেটা ফোটনের কনসেপ্ট ইন্ট্রোডিউস করে তারপরে অনেক কিছু এক্সপ্লেন করেছিলাম। আজকে আমরা মেনলি ডুয়াল নেচারটা, মানে এই দুটোকে মার্চ করে একটা থিওরি, যেটা ওয়েব থিওরি অ্যান্ড পার্টিকেল থিওরিকে মার্চ করে, যেটা আমরা লাস্ট ভিডিও দেখেছিলাম যে ওয়েবটাকে, লাইটটাকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, লাইটটাকে যদি আমরা পার্টিকেল লাইট না কনসিডার করি, আবার বলছি পার্টিকেল বলতে এরকম ভাবার দরকার নেই যে পার্টিকেল বলতে আমরা যেরকম ভাবি, আমরা জাস্ট ডিসক্রিট ভাববো। তো এনার্জি ট্রান্সফার বাই লাইট ডিসক্রিট ওয়েতে, সেই ওয়েতেই পার্টিকেল নেচার। তো সেটা যদি কনসিডার করা যায় তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টের যত ক্যারেক্টারিস্টিক, যা যা স্পেশালিটি, সবই প্রপারলি এক্সপ্লেন করা যায়। আশা করি আগের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন ডিসকাস করতে যাচ্ছি, তাহলে আমরা যদি দুটো ফেনোমেনা দেখি, মানে লাইটের যদি আমি কয়েকটা ফেনোমেনা দেখি, লাইটটাকে আমরা নর্মালি কোন বেসিক, মানে কি বলবো, তাহলে পার্টিকেল না কি ওয়েভ বলবো? একটা দিকে আমি বলি কি কি ফেনোমেনা, একটা বললাম ইন্টারফারেন্স, এগুলো আমি আর রিপিট করবো না। সেকেন্ড ডিফ্রাকশন, থার্ড পোলারাইজেশন, আবার অন্যদিকে যদি আমি বলি ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা ডিসকাস হলো, ফটো ইলেকট্রিক এফেক্ট। সেকেন্ড কম্পটন এফেক্ট, যেটা এক্স রে ডিফ্রাকশন ফ্রম এ মেটাল সারফেস, সেটা বলছি কম্পটন এফেক্ট। আর ব্ল্যাক বডি রেডিয়েশন তো আছেই। তো এইসব ফেনোমেনাগুলো বলছি কম্পটন এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট, ব্ল্যাক বডি রেডিয়েশন, সেটা তো একদম বেসিক, মানে একদম শুরুতে ব্ল্যাক বডি থেকেই কনসেপ্টগুলো এসেছিল পরপর এগুলো। তো সেখানে আমি বলছি এই যে ফেনোমেনাগুলোতে বলছি, এগুলো লাইটকে যদি পার্টিকেল না ভাবো, আবার বলছি পার্টিকেল বলতে লাইটের এনার্জি ট্রান্সফার মেনলি ডিসক্রিট ওয়েতে না ভাবলে এটা এক্সপ্লেন করা পসিবল নয়, এইসব ফেনোমেনাগুলো। আর এর ক্ষেত্রে আমরা বলছি লাইটকে আবার ওয়েভ না কনসিডার করলে এটা এক্সপ্লেন করা পসিবল নয়। সেখানে এটা কন্ট্রাডিকশন অনেকদিন অবভিয়াসলি, তাহলে পার্টিকেল বলবো না ওয়েভ বলবো, সেখানে অনেকদিন কন্ট্রাডিকশন থাকলো ইন দ্য সেন্স, একজনকে তো পার্টিকেল বলতে পারো না, আমরা এমনি নর্মালি কি বুঝি, যার এক্সিস্টেন্স নেই সেটা জাস্ট এনার্জি বলতে পারো, মাস নেই মিনস জাস্ট এক্সিস্টেন্স নেই বলতে পারো, এক্সিস্ট করে না রিয়েলি, জাস্ট এনার্জি ফরম্যাটে থাকে, ফিজিক্যালি এক্সিস্ট করে না যেটা বলি। আর ওয়েভ তো ওয়েভই। এখন দুটো অ্যাট এ টাইম কি করে একজনে থাকতে পারে? লাইটের যদি বলি, লাইটটাকে আমরা এতদিন ওয়েভ জানতাম, এই থিওরি এক্সপ্লেন করতে এরকম ভাবে বলছো, তো সেটার জন্য বোর থিওরি বলতে পারো, বোর নয় সরি ডিবগলি হাইপোথিসিস। ডিবগলি একটা হাইপোথিসিস দিল যে একটা ওয়েভ পার্টিকেলের মতো বিহেভ করতে পারে, আবার পার্টিকেল ওয়েভের মতো বিহেভ করতে পারে, মানে এক প্রতিটা এন্টিটির দুটো নেচার থাকে, ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার। এইটার পেছনে এটা অবভিয়াসলি বলা হলো আর হয়ে গেল এরকম তো নয়, অনেকদিন কাজ করে, অনেকদিন ধরে এই কনসেপ্ট চলছিল। তো সেখানে এই জিনিসটাই যে নেচারে তো অনেক কিছু সিমেট্রি আছে, অনেক ব্যাপারে সিমেট্রি আছে, যেরকম মাস এনার্জি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মাস এনার্জি সিমেট্রি। সেখানে কি বলছি, মাস এনার্জিতে কনভার্ট হতে পারে, এনার্জি মাসে কনভার্ট হতে পারে, যেটা আমরা ফার্স্টে দিতাম যে মাস কনজার্ভড, এনার্জি কনজার্ভ, কখনো কনভার্সন পসিবল না। সেখানে আমরা কনভার্সন করে দেখলাম যে মাস ক্যান বি কনভার্টেড ইন্টু এনার্জি ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ, আর এনার্জি ক্যান বি কনভার্টেড ইন্টু ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ মাস। তো সেখানে যদি মাস এনার্জি সিমেট্রি থাকে, নেচার যদি সিমেট্রি অলওয়েজ অ্যালাউ করে, তাহলে সেখানে এর ক্ষেত্রেও থাকা উচিত যে একটা এন্টিটি দুটো নেচার, কখনো পার্টিকেল নেচার কখনো ওয়েভ নেচার। তো সেটাই আলটিমেট অ্যাজিউম করে তার উপর একটা পোস্টুলেট দিয়েছিল, মানে থিওরি দিয়েছিল। সেখানে কি বললো না, ওটা মেনলি ফোটনের উপর বেস করে, ফোটনের যে এনার্জি যেটা আমরা এক্সপ্রেস করছো, নর্মালি এনার্জি বলতে ফোটনের এনার্জি কি বলা হয় না, ফোটনের এনার্জি ইকুয়ালস টু তোমার এনার্জি মাসের টার্মে কি বলা হয়, এমসি স্কোয়ার, রাইট? আবার যদি এনার্জি ইন টার্মস অফ ওয়েভ লেন্থ ফ্রিকোয়েন্সি আমরা যেরকমভাবে বলছি, ফোটনের ওয়েভ লেন্থ এনার্জিটা আমি কীভাবে বলেছো, এইচসি বাই ল্যামডা বলেছো। তাহলে এখানে আমি যদি বলি এইটাকে, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছ, দেখো দুটো এনার্জি যদি ফরম্যাট ভাবি, এনার্জি মাসের টার্মে, এটা বললাম ওয়েভ লেন্থের টার্মে, ওয়েভ ফরম্যাটে, এটা মাসের টার্মে। তাহলে এখানে বলতে পারি এম ইন্টু সি স্কোয়ার ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। সি একটা কেটে দাও, তাহলে এখান থেকে এটা কি পেতে পারি, মাস ইন্টু ভেলোসিটি। সি তো লাইটের স্পিড, কিন্তু ফোটন অবভিয়াসলি লাইটের স্পিডে ট্রাভেল করবে, তাহলে এখানে পি বলতে পারি পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা না। ওখান থেকেও একটা থিওরি দিল, যে থিওরি নট কোনো প্রুফ ছিল না, যেটা বেসিক্যালি এইচ ইকুয়ালস টু
কি ছিল, সরি এইচ ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু কি হলো এইচ বাই ভি, এটা ছিল ডি ব্রগলি হাইপোথিসিস। এখন থিওরি হয়ে গেছে, সরি এটা হাইপোথিসিস ছিল, এটা কোনো এভিডেন্স তখন ছিল না, কোনো এক্সপেরিমেন্টাল এভিডেন্স ছিল না, কিছু প্রুফ ছিল না। এখন অনেক কিছু প্রুফ হয়ে গেছে, অবভিয়াসলি এখন থিওরি বলতে পারো। বাট তখনকার ডি ব্রগলি হাইপোথিসিসে যেটা বলা হচ্ছে যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, এইটা কি এমন রিলেশন যেটা দিয়ে সবকিছু এক্সপ্লেন করা যাচ্ছে, বা বেসিক্যালি এটা দিয়ে আমি কি বলতে পারি যে পার্টিকেল নেচার ওয়েভ নেচার কি বলা হচ্ছে, না বলছি যে যে কোনো বডি, না বডি নয় রাদার বলো মুভিং এন্টিটি, মুভিং বডি বলো, এভরি মুভিং বডি, every moving body has an wave associated with it. প্রতিটা মুভিং বডি কিন্তু মাস্ট মুভিং হতে হবে। কেন আমি বলছি, এটা বললে বুঝতে পারবে যে এই থিওরি ওয়াইজ, এই হাইপোথিসিস ওয়াইজ প্রতিটা মুভিং অবজেক্টের ক্ষেত্রে একটা মুভিং বডি, মুভিং অবজেক্টের ক্ষেত্রে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে উইথ দ্য বডি। ওয়েভ বলতে ব্যাপারটা এরকম, মানে তোমরা যদি এটার কনসেপ্ট একটু ভাবতে চাও তাহলে বুঝতে পারবে যে আমরা কোয়ান্টাম থিওরি অফ ইলেকট্রন শিখেছি, মানে এই যে বোর অরবিটে ইলেকট্রনগুলো রিভলভ করে, সেখানে আমরা কি বলি শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দিয়ে শিখেছো না, যে কোন একটা অরবিটে ইলেকট্রনের রেভলিউশনটাকে আমরা শর্ডিঞ্জার ওয়েভ ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতাম, যেখানে আমরা বলতাম যে একটা ইলেকট্রনকে কোনো পার্টিকুলার লোকেশনে বলা যায় না, এটাকে ইলেকট্রনকে প্রবাবিলিটি বলতে হয়, যে এই জায়গায় থাকার প্রবাবিলিটি কত, এই অরবিটে একটা ক্লাউড ফরম্যাটে থাকে, ইলেকট্রন ক্লাউড বলতাম আমরা, যে একটা পার্টিকুলার লোকেশনে কোনো ইনস্ট্যান্টে থাকার প্রবাবিলিটি থাকতে পারে, এক্সাক্ট লোকেশন তুমি ডিফাইন করতে পারো না, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই কনসেপ্টগুলো সবই লিঙ্কড, খুব ক্লোজলি লিঙ্কড। যেখানে তুমি বলছো যে খুব ফাস্ট মুভিং কোনো অবজেক্ট যদি হয় না, তাহলে সেখানে মানে লাইক অনেকটা কীরকম ভাবে বলছি, কখনো দেখবে হয়তো কারুর ফটো তুলতে গিয়ে, মানে পেপারে, এমনিতে নর্মাল নিউজ পেপারে বলছি, কখনো কোনো ফটো ক্যাপচার করতে গিয়ে দেখবে ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা কার মুভ করে গেছে, সেখানে দেখবে পুরো ব্লাড হয়ে গেছে, লাইক এরকম হয়ে যায় না, মানে ওটাকে ঠিক কোনো ইনস্ট্যান্টে প্রেডিক্ট করে ধরতে পারেনি। এই যে ফেলিওরটা বলছি, আনসার্টেনটি ব্যাপারটা, মানে তুমি কি পার্টিকুলারলি ওই মোমেন্টে ওই পার্টিকেলটাকে ডিফাইন করতে পেরেছো না, একটা আনসার্টেন থেকে গেছে, বা এতটা রিজিয়নের মধ্যে কনফাইন বলতে পারো, হ্যাঁ এর মধ্যে থাকা, তার মধ্যে আমি যদি একটা রিজিয়ন বলি, ধরে নাও কিরকম ভাবে বলছি, ধরো একটা অবজেক্ট, একটা বডি, খুব ছোট্ট পার্টিকেল বা কোনো হিউজ সাইজের বডি, যাই হোক আমরা ব্যাপারটা ফিল করতে পারবো না হয়তো, কিন্তু প্রতিটা অবজেক্টের ক্ষেত্রে, প্রতিটা বডির ক্ষেত্রে যখন মুভ করবে না, তাহলে এই জায়গাটা আনসার্টেনটি একটা থাকবে, মানে এর এখানেও থাকার প্রবাবিলিটি আছে, এখানেও থাকার প্রবাবিলিটি আছে, এইখানেও, পরপর তুমি বলবে এই সেন্ট্রাল রিজিয়নটাতে পাওয়ার চান্সটা একটু বেশি, তাহলে আমি একটা রিজিয়ন বলতে পারি যে এই জায়গার মধ্যে তোমার থাকার চান্স আছে, তো পার্টিকুলারলি বলে দিতে পারো না এক্স্যাক্টলি এই মোমেন্টে এই জায়গা আছে। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? এইটা আরও একটু বেটার ফিল আসবে যদি আমি খুব ফাস্ট মুভিং হই, মানে ফাস্ট মুভিং কোনো অবজেক্টে ডিসকাশন করি, যেখানে কিনা প্রেডিক্ট করতে পারছি না কোনো একটা ইনস্ট্যান্টে প্রপার লোকেশন, আনসার্টেনটির সঙ্গে এটা রিলেশনটা খুবই ক্লোজ। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি বলতে পারি যে এই জায়গাটা মানে ব্যাপারটা যেন একটা ওয়েভ লাইক, মানে পার্টিকুলার এক্সিস্টেন্স যেন ঠিক বলা যাচ্ছে না, ওই কনসেপ্টের সঙ্গে রিলেটেড ব্যাপারটা, যে কোনো মুভিং অবজেক্টকে আমি বলতে পারি, এখানে তুমি যখন ইলেকট্রন মুভ করে একটা অরবিটের অ্যাবাউটে, ইলেকট্রন মানে নিউক্লিয়াসের অ্যাবাউটে যখন একটা ইলেকট্রন রিভলভ করে একটা অরবিটে, সেখানে আমরা কি বলি প্রবাবিলিটি ফাংশন, কোনো পার্টিকুলার ইনস্ট্যান্টে কোনো লোকেশনে তুমি ইলেকট্রনটাকে ডিফাইন করতে পারবে না, সেখানে আমরা কি ইলেকট্রন ক্লাউড দিয়ে ডিফাইন করি, আর এস অরবিট, পি অরবিট, ওই যে এসপি ডিএফ শিখেছেন, সেটা ওয়াইজ কি বলা হয় প্রবাবিলিটি দিয়ে একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যে যেখানে ওয়েভ ফাংশনের অ্যাম্পলিটিউড এর মড, মানে মড স্কোয়ার দিয়ে আমরা বলি যে প্রবাবিলিটি ওই পার্টিকুলার লোকেশনে থাকা বা কোনো একটা রিজিয়নে থাকার, রাইট? তো কোয়ান্টাম থিওরি দিয়ে এগুলো সবই এক্সপ্লেন হয়েছে। তো সেখানে আমরা বলছি যে কোনো একটা পার্টিকুলার বডি যদি মুভিং হয় অ্যান্ড যত হাই হবে, তাহলে কিন্তু এই জিনিসটা আরও বাড়বে, যেটা আমি কনসেপ্টটা বললাম তোমাকে, যে যত ফাস্ট মুভ করবে তার ডিফাইন করার আনসার্টেনটি তার বেড়ে যাবে, তুমি পার্টিকুলারলি ওকে ডিফাইন করতে পারবে না যে এই লোকেশনে এই মোমেন্টে ছিল, এখানে আছে বা কিছু। ক্লিয়ার হলো ব্যাপারটা? তখন আমি ওটাকে ওয়েভ লাইক ভাবছি, মানে বডিটা ইটসেলফ একটা ওয়েভ হয়ে গেছে, মানে বডি থেকে কোনো ওয়েভ বেরোচ্ছে এরকম ভেবো না, এটা বডি থেকে ওয়েভ বেরোবে এটা নর্মাল ব্যাপার, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বডি রেডিয়েট করছে, এটা ডিফারেন্ট ম্যাটার, কিন্তু বডি ইটসেলফ মুভিং, এই মুভিং বডিটাকেই আর বডি বলছো না, এটাকেই পার্টিকেল বলছো, মানে বডিটাকে লোকেট করা যাচ্ছে না, জাস্ট লাইক ওয়েভ হয়ে যাচ্ছে, মানে যেটা এটা কিছু মুভ করে গেল, যেটা মানে ফিজিক্যালি ফিল করা যাচ্ছে না, লাইক তখন ওয়েভ নেচার হয়ে যাচ্ছে। ভাবো না খুব ফাস্ট মুভ করে যায়, যদি আমরা প্রেডিক্ট করতে পারি না, ফ্যান ঘুরছে লাইক
ইমাজিন করো যদি ফ্যান ঘুরে তাহলে কন্টিনিউয়াস হয়ে যায় না, আমরা প্রেডিক্ট করতে পারি না কোনো একটা ইনস্ট্যান্টে কোনো পার্টিকুলার পজিশনে আছে বলে। লাইক ওই টাইপের কনসেপ্ট যে কোনো একটা মুভিং অবজেক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস একটা নেচার চলে আসছে, ওয়েভ নেচার যেটাকে বলছি। আর ডিসক্রিট নেচার মানে কোনো পার্টিকুলার লোকেশনে তুমি দেখতে পাচ্ছ এই ফ্যানটা যাচ্ছে, এই যে ঘুরছে স্লোলি যখন ঘুরছে, খুব ফাস্ট মুভ করতে স্টার্ট করলে কি হলো, কন্টিনিউয়াস হয়ে গেল। জাস্ট ব্যাপারটা ফিল করো। তো সেখানে আমি বলতে পারি যে একটা বডির সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ, ওই বডিটাই ইটসেলফ ওয়েভ। আমি বলছি না বডি থেকে কোনো ওয়েভ বেরোচ্ছে বা ওয়েভের জন্য বডিটা যাচ্ছে, এরকম না, বডিটাই ইটসেলফ ওয়েভের মতো বিহেভ করছে, বডিটার মধ্যে আনসার্টেন চলে আসছে, বডিটাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, লাইক এরকম কনসেপ্ট ভাবো। এই বডিটা যেন পার্টিকুলার লোকেশনে পার্টিকুলার মোমেন্টে ডিফাইন্ড নয়, এরকম আনসার্টেনটি একটা চলে আসছে। তো সেইটাকে আমরা বলছি যে প্রতিটা অবজেক্টের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে এই জিনিসটা একটু কম, কারোর ক্ষেত্রে বেশি, কিন্তু কিছু না কিছু থাকবে। কোনো মুভিং অবজেক্ট হওয়া মানেই কিন্তু একটা আনসার্টেন থাকবে। তুমি হয়তো মানে তোমার ভিজিবল পাওয়ার যেটা আমাদের কি বলে ওই পারসিস্টেন্স অফ ভিশন বা সামথিং, ওই ফ্রেম যেটা এপিএস আমরা বলি, যে এক সেকেন্ডে কতগুলো ফ্রেমে দেখি, লাইক এইসব কনসেপ্ট যদি বলো, তাহলে সেটা তোমার যত পাওয়ারফুল হবে তত তুমি মানে হয় না ওই ক্যামেরার রেজলিউশন যেগুলো বলি, মানে কি বলে এপিএস, মানে একটা ভিডিও এপিএস বলো বা যাই বলো, তাহলে সেটা ওয়াইজ কি হয়, ওই স্লো মোশনে পিকচার টিকচার ক্যাপচার হয় না। তো সেখানে যত বেশি ফ্রেমে ফেলতে পারবে, মানে যত কুইক তুমি ক্যাপচার করতে পারবে, তত বেটার ডিফাইন করতে পারবে, কোনো মুভিং অবজেক্টটাকেও ভালো করে দেখতে পাবে। কিন্তু এই জিনিসটা আনসার্টেনিটি বেড়ে যাবে, মুভিং অবজেক্টটা যত স্পিড বাড়বে তত আনসার্টেনিটি বাড়বে। এক্স্যাক্টলি ওই জিনিসটাই বলছি যে মুভিং অবজেক্টটাকে জাস্ট প্রেডিক্ট করতে পারছো না যে অবজেক্টটা এটাই, হঠাৎ করে চলে গেল এই জায়গাটার মধ্যে ছিল কিরকম, লাইক এই কনসেপ্টটা, সেটাকে বলছি অবজেক্ট একটা ওয়েভ লাইক বিহেভ করছে। তো প্রতিটা অবজেক্টে সেটা হয়তো প্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল ব্যাপারটা একটু ডিফারেন্ট, বা কতটা ওয়েভ লাইক ফিলিং আসছে কতটা আসছে না সেটা আমাদের ম্যাটার, কিন্তু প্রতিটা অবজেক্টের ক্ষেত্রে কিছু না কিছু ওয়েভ নেচার আছে, মানে কোনো না কোনো ওয়েতে ওটাকে ওয়েভ লাইক এক্সপ্লেন করতে পারি। এখন এটা বলছে যে প্রতিটা মুভিং অবজেক্ট অবভিয়াসলি মুভিং হতেই হবে, নাহলে পার্টিকেল যদি রেস্টে থাকে তাহলে আনসার্টেনিটি হওয়ার কোনো চান্স নেই। একটা অবজেক্ট ধরে রেখেছি, তাহলে পার্টিকেল যদি রেস্টে থাকে তাহলে তো লোকালাইজড একদম ডিফাইন, তাহলে তার কোনো ওয়েভ নেচার নেই। অবভিয়াসলি বডিটাকে মুভিং হতে হবে, দেন বলবো তার অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ থাকবে। অ্যান্ড সেই ওয়েভের যে নেচার বা বেসিক্যালি তার ওয়েভের, আমরা দুটো জিনিস বললাম, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার। এইটা বলছি ওয়েভ নেচার, একটা পার্টিকেল নেচার। তো পার্টিকেল নেচার যদি লাইট বলে নয়, এখন কিন্তু ডি ব্রগলি হাইপোথিসিস বলছি ইন জেনারেল এনি টাইপ অফ এন্টিটির জন্য, কোনো অবজেক্ট বলো যাকে এতদিন ওয়েভ অবজেক্ট জানতে, মানে পার্টিকেল, তাকেও ওয়েভ বলতে পারো। আবার উল্টে কোনো ওয়েভ যাকে জানো তাকেও পার্টিকেল বলতে পারো। এখন থেকে কিন্তু আর লাইটে কনফাইন্ড থাকলে না, তাহলে ইন জেনারেল যে কোনো এন্টিটির ক্ষেত্রে ওয়েভকে পার্টিকেল বলতে পারো, পার্টিকেলকে ওয়েভ বলতে পারো, যাতে ওয়েভ বলো পার্টিকেল বলতে পারো, মানে সবারই ওয়েভ পার্টিকেল দুটোই ডুয়ালিটি আছে, ওই পার্টিকেল ডুয়ালিটি যেটা আমরা বলছি, ডুয়াল নেচার চ্যাপ্টার স্টার্ট হয়েছিল এই নাম দিয়ে। তো এখানে আমরা বলছি যদি এই জিনিসটা বলা হয় যে কারুরই কোনো এন্টিটির ক্ষেত্রে পার্টিকেল নেচার আর ওয়েভ নেচার, এই দুটোর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো কোয়ান্টিটি যদি পার্টিকেল নেচার বলা হয় না, পার্টিকেল নেচার যদি বলি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মাস ভেলোসিটি, পার্টিকেলটার মাস কত অ্যান্ড কি স্পিডে মুভিং, তাহলে মাস অ্যান্ড ভেলোসিটি দিয়ে কম্বাইন যে কোয়ান্টিটি সেটা পি, যেটা দিয়ে পার্টিকেলের সব ক্যারেক্টারিস্টিক ডিফাইন করতে পারে, পার্টিকেল ক্যারেক্টারিস্টিক ডিফাইন করতে পারে। আবার একটা ওয়েভ যদি বলি, তাহলে ওয়েভ যদি বলি, ওয়েভ নেচারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মটা কোনটা না, ওয়েভ লেন্থ, রাইট না? একটা ওয়েভের যদি ওয়েভ লেন্থ জানি, অবভিয়াসলি মানে ওয়েভের স্পিড টিক সামথিং আরও জানলে আমি সব ইনফরমেশন পেয়ে যাবো, তাহলে ওয়েভ লেন্থ খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি, রাইট না? তাহলে ওয়েভের ওয়েভ লেন্থ আর পার্টিকেলের লিনিয়ার মোমেন্টাম, তাহলে একই অবজেক্টের পার্টিকেল নেচারও আছে আবার ওয়েভ নেচারও আছে। তাহলে ওই পার্টিকেল যার মোমেন্টাম কিনা পি, তার ওয়েভ লেন্থ কত হবে? এই পার্টিকেলটাই তো ওয়েভ, তাহলে সে যদি ওয়েভ হয় তাকে যদি ওয়েভ বলি, ধরো আমি তোমাকে ডিফাইন করলাম এই পার্টিকেলটার লিনিয়ার মোমেন্টাম এত, তুমি বলবে এই পার্টিকেল তো ওয়েভ বলা যায়, তাহলে আমাকে বলা দেখি ওয়েভ, এই ওয়েভটা এই পার্টিকেলের অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, পার্টিকেলকে যদি ওয়েভ লাইক আমি অ্যাজিউম করি, তাহলে সেই ওয়েভের ওয়েভ লেন্থ কত হবে? তাহলে আমাকে পি লিনিয়ার মোমেন্টামওয়ালা কোনো পার্টিকেলের ওয়েভ নেচারের জন্য করসপন্ডিং ওয়েভ লেন্থ জেনে রাখতে হবে, মানে কনভার্সনের ওয়ে থাকবে তোমার কাছে জানা, তবে তো তুমি ইকুইভ্যালেন্ট বলতে পারবে বা ইকুইভ্যালেন্টটা মানে এক্সপ্লেন করতে পারবে প্রপারলি। তাহলে সেম লজিক, আমি যদি কারোর ওয়েভ নেচার জানি তার ওয়েভ লেন্থ জেনে থাকবো, অ্যান্ড সেই ওয়েভ লেন্থ থেকে যদি আমি হঠাৎ করে ওয়েভ নেচার অফ দ্য পার্টিকেল থেকে, ওয়েভ নেচার থেকে যদি পার্টিকেল নেচারে যেতে চাই, ওকে যদি পার্টিকেল বলি, তাহলে ওয়েভ থেকে কনভার্সন অফ লিনিয়ার মোমেন্টাম তোমাকে জানতে হবে। আর সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশন, যেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটা দুটো নেচারকে কোরিলেট করছে, মানে ওয়েভ নেচার অ্যান্ড পার্টিকেল নেচার খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, খুব এফেক্টিভ অ্যান্ড নিউমেরিক্যালসও তোমাদের এখান থেকে প্রচুর আসে ছোট রিলেশন থেকে। তো লিনিয়ার মোমেন্টাম মানে পার্টিকেল নেচার, ওয়েভ লেন্থ মানে ওয়েভ নেচার, ওয়েভ পার্টিকেল নেচারকে কোরিলেট করে এরকমভাবে একটা রিলেশন, যেটা ডি ব্রগলি হাইপোথিসিস ওর
আমরা বেসিক প্রেডিকশন এটা ছিল, এটার বেসিসেই মেনলি মানে ডিফারেন্ট বইতে এটাই লেখে যে ওয়েভ লেন্থ অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম একই জিনিসেরই দুটো কোয়ান্টিটি। কোনো কিছুর ওয়েভ লেন্থ থাকলে তো অবভিয়াসলি লিনিয়ার মোমেন্টাম থাকতে পারে। তুমি শুধু যদি পার্টিকেল নেচার বললে বলবে এখন লিনিয়ার মোমেন্টাম আছে, এরকম তো নয়, কোনো ওয়েভের লিনিয়ার মোমেন্টাম থাকতেই পারে। তো সেখানে আমরা বলছি যে যদি পার্টিকেল আর ওয়েভের ডুয়াল নেচার বলি, একই অবজেক্টের দুটো নেচার হয়, তাহলে এদের মধ্যে একটা রিলেশন থাকবে, সেটা রিলেটেড এইভাবে যে ল্যামডা ওয়েভ লেন্থ অ্যাসোসিয়েটেড উইথ এ মুভিং অবজেক্ট হ্যাভিং লিনিয়ার মোমেন্টাম পি related as lambda equals to h by p. h is the Planck constant 6.626 into 10 to the power minus 34 joule second, আর p linear momentum যেরকম বলবে ওয়েভলেন্থ সেই ওয়াইজ হবে। এখন তুমি এইটার ক্ষেত্রে হয়তো তুমি কনফিউজড হয়ে যেতে পারো যে নর্মালি আমি মুভ করে যাই, তাহলে এরকম কোনো হিউজ নয়, মানে এরকম কোনো অবজেক্টের ক্ষেত্রেও কি অ্যাপ্লিকেবল সবার ক্ষেত্রে, কিন্তু ফিল আসবে না, আমরা দেখাতে পারবো না ব্যাপারটার ওয়েভ এক্সিস্টেন্সটা, রাইট? তুমি যদি বলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা সবাই কি দেখতে পাই? সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পাই, এই যে ইনফ্রারেড রেডিয়েশন আছে, রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, সবই দেখতে পাই না, সবই ফিল করতে পারি না। মানে ইনফ্রারেড রেডিয়েশন হলে তুমি হটনেস ফিল করবে, হ্যাঁ ঠিক আছে রেডিয়েশন আছে, এক্স রে চলে যাচ্ছে, কিছু ফিলই করতে পারছো না, দেখতেও পাচ্ছ না, ফিলই করতে পারছো না। তাহলে এরকম সব কিছুকে আমরা কিন্তু দেখতে পাই না, আমাদের সব এবিলিটি নেই যে একদম মানে আছে মানে দেখতে পাবো এরকমভাবে। সিমিলারলি আমি কোনো একটা বডি যদি ওয়েভ নেচার বলি, সেটা আমরা দেখতেও পাবো না বা ফিল করতে পারি না এরকম, কিন্তু প্রত্যেকের এই ওয়েভ নেচারটা অ্যাসোসিয়েটেড আছে। সেইটা বলছে যে কোনো এটা আমরা বলতে পারি, তাহলে ওয়েভ নেচার আমরা দেখতে পাই না কেন? না, ওয়েভ নেচার আমরা কতটুকু ওয়েভকে ভিজিবল পাই বলো দেখি, দেখতে পাই কতটুকু? না, ওয়েভ নেচার যদি বলা হয়, ওই ভিজিবল লাইটের একটা সার্টেন স্পেকট্রাম 400 to 700 অ্যাংস্ট্রম, 4000 to 7000 অ্যাংস্ট্রম মতো, মানে 400 to 700 ন্যানোমিটার ওয়েভ লেন্থ পর্যন্ত আমরা ভিজিবল, মানে আমাদের ভিজিবল ক্যাপাসিটি আছে। তাহলে সেখানে আমি বলতে পারি যে এই ওয়েভ লেন্থটা আইদার খুব কম হয়ে যায়, খুব বেশি হয়ে যায়, সেই কারণে আমরা দেখতে পাই না। মেনলি ওয়েভ লেন্থটা খুব কম হয়, যেটা আমরা দেখতে পাই না, ওর থেকে কমও দেখতে পাই না, বেশিও দেখতে পাই না। তাহলে খুব কম ওয়েভ লেন্থ, খুবই শর্ট ওয়েভ লেন্থ হওয়ার জন্য আমরা কিন্তু এটাকে ফিল করতে পারি না। প্র্যাকটিক্যালি তুমি যদি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, যে সিম্পল কোনো একটা অবজেক্ট লাগে, কিছু একটা বল মুভ করছে, তার যদি একটা সার্টেন স্পিড বলি, তাহলে সেটাকে যদি আমি ওয়েভ লেন্থে কনভার্ট করি, তার ওয়েভ লেন্থে যদি মেজার করে দেখি, তাহলে বুঝতে পারবো যে খুব কমই ওয়েভ লেন্থ পাচ্ছ, সেটা দিয়ে তুমি কখনো মানে ওয়েভ লেন্থ ফিল করা পসিবল নয়। ওই কারণে কিন্তু আমরা ফিল করবো না এটাকে, বাট এক্সিস্ট করে অলওয়েজ। ক্লিয়ার হয়েছে? মানে আমি এক্সাম্পল যদি দিই তাহলে বুঝতে পারবে যে আচ্ছা এটা বোঝা গেছে ডি ব্রগলি হাইপোথিসিস বেসিক্যালি পরে এক্সপেরিমেন্টাল এভিডেন্স, যেটা আবার তোমাদের সিলেবাস থেকে এবার বাদ গেছে, যেটা ডেভিসের জার্মার এক্সপেরিমেন্টে থেকে খুব একটা বেশি কোশ্চেন আসতো না যদিও, তাও কিন্তু এই ডি ব্রগলি হাইপোথিসিসের একটা এক্সপেরিমেন্টাল এভিডেন্স ছিল, প্রুফ ছিল, যেটা এটা সেখান থেকে থিওরি, ডি ব্রগলি থিওরি এখন বলা হয়। তো ফার্স্ট যেটা আমরা বলতে চাইছি এখন, যদি বলা হয় যে কোনো একটা অবজেক্ট, আমি এক্সাম্পল দিই যে তার ওয়েভ লেন্থটা কেন আমরা ফিল করি না, বা ওয়েভ লেন্থটা কীরকম অর্ডারের হয়। ফার্স্ট থিং যেটা, যদি আমি কোনো একটা অবজেক্টের কথা বলি, ধরে নাও আমি সিম্পল একটা বলের কথা বলছি, 100 গ্রাম মাসের একটা বল, আচ্ছা একটা মাস বলছি, একটা বল বলছি, মাস হচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম একটা মুভিং বল, কত ভেলোসিটি কত হতে পারে? 50 মিটার পার সেকেন্ড, এরকম একটা স্পিডে মুভ করছে, খুব হাই স্পিডে। তাহলে সেখানে আমি যদি বলি ওর লিনিয়ার মোমেন্টাম কত হবে, না পি ইকুয়ালস টু আমি বলবো এম ইন্টু ভি, লিনিয়ার মোমেন্টাম ইকুয়ালস টু হচ্ছে 100 নয় 1000 করতে হবে, এসআইতে করতে হবে, 1000 ডিভাইড করতে হবে, ইন্টু 50 কত হলো না 5 কেজি মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? এটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম অফ দ্য অবজেক্ট, হয়ে গেল। আমি যদি এর অ্যাসোসিয়েটেড ওয়েভ লেন্থ বলি, অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ বলি, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে? তুমি ওয়েভ থিওরি থেকে বলছো, সরি ডি ব্রগলি হাইপোথিসিস থেকে বলছো, এইচ বাই পি, পি এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু কত বলো না 6.62663 বলো, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 34 বাই হচ্ছে পি হচ্ছে কত, জাস্ট 5, ভেবে দেখো কত আসছে এটা, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার ওয়েভ লেন্থ, ইমাজিনেশনের বাইরে, দেখাতে দূরের কথা। তাই এরকম একটা হিউজ এত স্মল ওয়েভ লেন্থ কখনো প্রেডিক্ট করা যায় না। এত স্মল ওয়েভ লেন্থে কোনো ওয়েভকে আমরা দেখতে পাবো না, বেসিক্যালি এক্সপেরিমেন্টাল কোনো, হ্যাঁ এরকম নয় যে আমরা শুধুই দেখতে পাই, অনেক ওয়েভ আসে এক্সপেরিমেন্টালি তার এক্সিস্টেন্স প্রুভ করা যায়, কিন্তু এটা এতটা ছোট লেভেলের এখনো পর্যন্ত এটাকে এক্সপ্লেন করার মতো ওইরকম থিওরি আসেনি, বা বেসিক্যালি আমরা কোনো এক্সপেরিমেন্ট এখনো ওইরকমভাবে করবো। হ্যাঁ হয়তো হতে পারে ফিউচারে অনেক বেশি
টেকনোলজি ডেভেলপ করবে, অনেক এক্সপেরিমেন্ট আরও অ্যাডভান্স যাবে, যে কারণে আমি ওয়েভলেন্থ অনেক ছোটো পর্যন্ত মেজার করতে পারি। বাট এই লেভেলের ছোটো ওয়েভলেন্থ মেজার করা পসিবল নয়, এখনও পর্যন্ত কোনো এক্সপেরিমেন্ট বা এভিডেন্স এরকম কিছু নেই। তবে কিন্তু এইটা আমরা বলতে পারি মেনলি, যদি আমি বলি খুব সাবঅ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা পার্টিকেল, ডয়ট্রন, এরকমভাবে ডিউটেরিয়াম, তো এদের ক্ষেত্রে আমি বলতে পারি যে ওই থিওরিটা আমি ভ্যালিড বলতে পারি। কারণ ওরকম ছোট্ট পার্টিকেল, খুব লাইট মাসের কোনো পার্টিকেল, তার ক্ষেত্রে লিনিয়াম ওয়েটটা অনেকটা কম হবে, ওয়েভলেন্থটা অনেকটা বেশি হবে, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ ভ্যালিড নয়, অলওয়েজ ভ্যালিড, কিন্তু তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ এরকম একটা ওয়েভলেন্থ। আমি একটা এক্সাম্পল দিই, ধরো একটা অরবিটাল ইলেকট্রনের কথা যদি বলা হয়, একটা অরবিটাল ইলেকট্রন কীরকম অর্ডারে বল, 10⁻6 মিটার পার সেকেন্ড, 10⁻7 হয় না, 10⁻6 মিটার পার সেকেন্ড। একটা ইলেকট্রনের কথা যদি বলি, একটা অবজেক্টের কথা বললাম, তাহলে নর্মালি অবজেক্টের কথা বলো, তোমরা ইলেকট্রনকে তো ওয়েভ বলেছো, রাইট না? একটা নিউক্লিয়াস অ্যাবাউট ইলেকট্রনের রোটেশনটাকে আমরা বলছি একটা ওয়েভ লাইক বিহেভিয়ার, একটা মানে কি বলবো, মানে কোনো এক্সিস্টিং পার্টিকেল লাইক আমরা ফিল করতে পারি না মানে এক্সপ্লেন করার সময়। তাহলে সেখানে যদি ইলেকট্রনের ব্যাপারে অরবিটাল ইলেকট্রনের কথা বলি, ধরো কোনো একটা অরবিটে ইলেকট্রন রিভলভ করছে, তাহলে সেখানে তার অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ কত হবে, ল্যামডা ইকুয়াল টু তুমি কি বলবে, h/p, মাস ইন্টু ভেলোসিটি। তাহলে আমি যদি h বলি, ইলেকট্রন মাস কত হবে না, p ইকুয়াল টু মাথায় রাখতে হবে মুভিং মাস হতে হবে m ইন্টু v, কিন্তু ইলেকট্রনের মাস অলমোস্ট রেস্ট মাসের মতো, মানে 10⁻6 হলেও খুব একটা ম্যাটার করে না। আমি যদি ভেলোসিটি 10⁻6 ধরে নিই, আর এটা যদি তোমার 9 ইন্টু 10⁻9.11 ইন্টু 10⁻31 অর্ডারে ধরো, তাহলে আমি বলতে পারি এটা 9 ইন্টু 10⁻31, আর v এর ভ্যালু এটা mv বললাম, ল্যামডা ইকুয়াল টু h/p না, m ইন্টু v, তাহলে -31 ইন্টু বলছো কত, 3 ইন্টু 10⁻, সরি v হচ্ছে 10⁻6 অর্ডারে ধরো না, অরবিটাল ইলেকট্রন 10⁻6 অর্ডারে মুভ করে, তাহলে এখান থেকে কাটবে কত না, 6.6 ইন্টু 10⁻34, আর এখান থেকে 9 ইন্টু 10⁻25 কত এলো না, এখান থেকে পাচ্ছি 6.6, 0.7 ইন্টু 10⁻5, 9, তাহলে পাচ্ছি কত, 7 ইন্টু 10⁻10, 7 অ্যাংস্ট্রম মতো, 7 অ্যাংস্ট্রম মতো। এটাও খুব একটা বেশি ওয়েভলেন্থ নয় যদিও, তাও কিন্তু অ্যাংস্ট্রম অর্ডারে আমি বলতে পারি এই ওয়েভলেন্থটা প্রেডিক্টেবল বা কোনো এক্সপেরিমেন্টে দেখাতে পারি। ইলেকট্রনের অ্যাকচুয়ালি ডি ব্রগলি ওয়েভলেন্থ এস্টাবলিশ হয়ে গেছে, যেটা ডেভিসার জার্মান এক্সপেরিমেন্টে প্রুভ করা হয়েছে। ওকে, তাহলে এরকম লাইক কোনো অবজেক্টের ক্ষেত্রে বা পার্টিকেলের ক্ষেত্রে আমরা বলতে পারি সাব অ্যাটমিক পার্টিকেল, মেনলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বা কোনো অ্যাটমের ক্ষেত্রেও ইভেন অ্যাপ্লিকেবল। এখন তো মানে লাস্ট এক্সপেরিমেন্ট যেরকম হয়েছে যাচ্ছে যেভাবে, সেটা ওয়াইজ খুব লার্জ সাইজের অ্যাটমের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, আয়োডিন অ্যাটমের ক্ষেত্রেও ইভেন প্রুফ হয়ে গেছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো তো নর্মাল ব্যাপার। তো সেটা সিম্পল আমি বলতে পারি যে ডি ব্রগলি হাইপোথিসিস যেটা বললো, সেটা ওয়াইজ যদি কোনো ওয়েভ অ্যান্ড পার্টিকেল রিলেট করার একটা ওয়েভ, যে একজনেরই দুটো নেচার, তাহলে একজনেরই দুটো কোয়ান্টিটি, দুটো অ্যাসপেক্ট, ওয়েভ অ্যাসপেক্ট বলছো আর পার্টিকেল অ্যাসপেক্ট, তো দুটো নেচার থাকবে না, তাহলে দুটো নেচার করেসপন্ডিং দুটো মেজারেবল কোয়ান্টিটি, যেটা দুটো নেচারকে এক্সপ্লেন করবে। ওয়েভ নেচারকে এক্সপ্লেন করে ওয়েভলেন্থ, আর পার্টিকেল নেচারকে এক্সপ্লেন করে কি, লিনিয়ার মোমেন্টাম। তাহলে সেই দুটোকে রিলেট করা যে রিলেশন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশন। এখন আমরা এক্সপ্লেন করবো ডিফারেন্ট কেসে এই ওয়েভলেন্থটাকে আমরা কি ওয়েতে রিলেট করি, ওয়েভলেন্থকে রিলেট করি না, এই রিলেশনটাকে কি ওয়েতে ইউজ করা যায়। সাপোজ আমি কেস দিচ্ছি পরপর। তাহলে ফার্স্টে কি বললাম না, ল্যামডা ইকুয়ালস টু h/p, লিনিয়ার মোমেন্টাম হচ্ছে p, ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। এখন আমি এক্সাম্পল দিচ্ছি ডিফারেন্ট কেসে। ফার্স্ট কেস বলছি, যদি কোনো মুভিং অবজেক্টের ক্ষেত্রে বলি, আমি লিনিয়ার মোমেন্টামটাকে চেঞ্জ করে কাইনেটিক এনার্জিতে যদি কনভার্ট করি, তাহলে মুভিং বডির ক্ষেত্রে, কোনো মুভিং বডির ক্ষেত্রে আমরা তো মাস ইকুয়ালস টু p ইকুয়ালস টু কি জানি, মুভিং কোনো বডির জন্য বলতে পারি p ইকুয়ালস টু m ইন্টু v বলতে পারি। তাহলে সেখান থেকে ল্যামডা ইকুয়ালস টু তখন কি বলবো, ল্যামডা ইকুয়ালস টু h/mv বলতে পারবো। আচ্ছা, আবার যদি কাইনেটিক এনার্জি টার্মে কেউ বলে, এটা তো বলতেই পারি। যদি কাইনেটিক এনার্জি কোনো মুভিং অবজেক্টের ক্ষেত্রে বলি, তাহলে k ইকুয়ালস টু হাফ mv স্কয়ার বলবো না, হাফ mv স্কয়ার বলতে পারি, রাইট? k ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, তো p রিলেট করার ওয়ে হচ্ছে m স্কয়ার v স্কয়ার, এটা আমরা আগেও পড়িছি অনেকবার, বাই 2m। তাহলে কত হলো, p স্কয়ার বাই 2m, p স্কয়ার বাই 2m, k ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m। তাহলে p ইকুয়ালস টু কত হলো, 2mk রুট ওভার, 2mk রুট ওভার, তাহলে ল্যামডা করসপন্ডিংলি কত হবে, h/2mk। কেউ ইও বলে, এটা কাইনেটিক এনার্জিটাকে এনার্জিও বলে, 2me। এনিহাউ, এটা একটা ইম্পর্টেন্ট ফর্ম, এটা ঠিকই আছে, ওটা তো এমভি বোঝাই যাচ্ছে।
এই ফর্ম্যাটে আমি যদি বলি কোনো অবজেক্টে, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি কীরকমভাবে কম্পিটিশনে যেতে পারো কারোর সাথে, তোমাদের মেনলি নিউমেরিক্যাল যেরকমভাবে দেয়। ধরো আমি বলছি একটা আলফা পার্টিকেল, আর একটা হচ্ছে প্রোটন, আলফা পার্টিকেল অ্যান্ড প্রোটন দুটো বলছি। সাপোজ কি বলবো, সাপোজ বলছি মুভিং উইথ সেম কাইনেটিক এনার্জি। কি বললাম? উইথ সেম কাইনেটিক এনার্জি, মুভিং উইথ, এটা জাস্ট আমি ডেটা দিয়ে বলে দিচ্ছি। মুভিং উইথ সেম কাইনেটিক এনার্জি, ফাইন্ড দেয়ার ratio of de Broglie wavelength, find the corresponding ratio of de Broglie wavelengths। কি বলো? তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যদি দুটো অবজেক্ট সেম কাইনেটিক এনার্জিতে মুভ করে, আলফা পার্টিকেল অ্যান্ড প্রোটন, তাহলে সেখানে আমি বলতে পারি যে এইটার ক্ষেত্রে রেশিওটা কি হওয়া উচিত বলো? না ইনভার্স অফ মাস অফ, এটা প্রোটন লিখেছো, নিচে প্রোটন লিখেছো, তাহলে এটা লেখা উচিত মাস অফ আলফা পার্টিকেল, কাইনেটিক এনার্জি অফ প্রোটন আলফা পার্টিকেল। তাহলে এটা কাটবে, যেহেতু সেম কাইনেটিক এনার্জি বলেছে, সেম কাইনেটিক এনার্জিতে মুভিং একটা আলফা পার্টিকেল একটা প্রোটনের মধ্যে ওয়েভলেন্থের রেশিও কি হবে? তাহলে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি প্রোটনের মাস কত, m যদি হয়, আলফা পার্টিকেল মানে 2he4, 4 টাইম মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি 1/2 রুট ওভার করলে। তাহলে আমি বলতে পারি যে ওয়েভলেন্থ অফ আলফা পার্টিকেল, প্রোটন নিচে ওয়েভলেন্থ অফ প্রোটন যদি বলা হয়, এটা বুঝতে পারছো তো, ইনভার্সলি মাস অ্যান্ড কাইনেটিক এনার্জি। তাহলে বলতে পারি ল্যামডা অফ প্রোটন ইকুয়ালস টু 2 টাইমস অফ ল্যামডা অফ আলফা পার্টিকেল। তাহলে কি বলতে পারি এখানে একটা কমন কনক্লুশন কি পেতে পারি? একটা জিনিস দেখো, যদি কে সেম হয়, আরো কাউকে দিয়ে দিতে পারি, ধরো আলফা পার্টিকেল, প্রোটন, ইলেকট্রন, এরকম যদি কম্পেয়ার করি, তাহলে এরকম পার্টিকেলগুলো যদি সেম কাইনেটিক এনার্জি হয়, তাহলে সেম কাইনেটিক এনার্জি মানে আমি যদি ল্যামডা বলি, ল্যামডা প্রপোর্শনাল টু এইচ কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি 1/√m। সেম কাইনেটিক এনার্জি কন্ডিশনে আমি যদি কম্পেয়ার করি যে ফাইন্ড বা অ্যারেঞ্জ দ্য অর্ডার অফ ওয়েভলেন্থ, ডি ব্রগলি ওয়েভলেন্থ অবভিয়াসলি। আচ্ছা ডি ব্রগলি ওয়েভটাকে বলা হয় ম্যাটার ওয়েভ, ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ এনি অবজেক্ট, এটাকে বলা হয় ম্যাটার ওয়েভ। আমরা কতগুলো ওয়েভ শিখেছি বলো তো? কতগুলো ওয়েভ শিখেছি? একটা মেকানিক্যাল ওয়েভ শিখেছি, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শিখেছি, এটা থার্ড টাইপ, মানে জেনারেল ক্যাটাগরি যদি বলা হয়। মেকানিক্যাল ওয়েভ বলতে কি বলতাম? কোনো মেকানিক্যাল ভাইব্রেশন, সেখান থেকে এনার্জি প্রতিটা, ইলেকট্রোম্যাগনেটিক বলো, মেকানিক্যাল ওয়েভ বলো, কোনো জায়গা থেকে এনার্জি ট্রান্সফার। মেকানিক্যাল ওয়েভ কি বলে? একটা মেকানিক্যাল ডিস্টার্বেন্স ক্রিয়েট করলে সেখান থেকে এনার্জিটা ওই বডি থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেল চারদিকে, বডি কোনোভাবে মুভ করলো না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেম লজিক, শুধু ইলেকট্রোম্যাগনেটিক যেটা ইনভিজিবল, কি বলে, উইথাউট মিডিয়াম ট্রাভেল করতে পারে স্পেশালি, অ্যান্ড ট্রান্সভার্স নেচারের একটা ওয়েভ। কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে এগুলো প্রতিটা কেসে আমরা একটা বডি থেকে এনার্জি ডিস্ট্রিবিউশন বলতাম। বাট আমরা যেটা ম্যাটার ওয়েভ বলছি সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা লজিক, ডিফারেন্ট একটা কনসেপ্ট, কোনো এনার্জি ট্রান্সফার নয়। একটা বডিতে মানে ওয়েভ যাচ্ছে বলতে, ওয়েভ ট্রাভেল করা মানে কি বলতাম? একটা জায়গা থেকে একটা জায়গায় এনার্জি ট্রান্সফার হবে। বাট যখনই তুমি বলছো ডি ব্রগলি ওয়েভ, তাহলে কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ এ মুভিং অবজেক্ট, অবজেক্টটাই ইটসেলফ ওয়েভ, অবজেক্টটাকেই তুমি ওয়েভ লাইক এক্সপ্লেন করতে পারো। এটা পুরো ডিফারেন্ট, ম্যাটার ওয়েভ বলছি, কোনো ম্যাটারকেই ওয়েভ প্রপার্টি বলছি, ম্যাটারের ওয়েভ প্রপার্টি। ওকে, তো সেখানে আমরা বললাম যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা বলতে পারি, এটা তো বুঝলাম। এবার আমি যদি বলি আলফা পার্টিকেল, প্রোটন, ইলেকট্রন, তিনটে মাসের সিকোয়েন্স বুঝতে পারছো যে আলফা পার্টিকেল অবভিয়াসলি এর থেকে অনেকটা গ্রেটার মাস, এর থেকে প্রোটন আরও কম, ইলেকট্রন আরও কম। তাহলে এরকমভাবে যদি মাসের বলি, ডিফারেন্ট মাসের কোনো অবজেক্ট, তাদের মধ্যে কাইনেটিক এনার্জি যদি সেম হয়, অ্যাসোসিয়েটেড ওয়েভটা ওয়েভলেন্থ, এদের প্রত্যেকের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ আছে, ওয়েভলেন্থ অফ আলফা পার্টিকেল। ওয়েভলেন্থ বলতে ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আলফা পার্টিকেল, তার ওয়েভলেন্থ। সেটা যদি প্রোটনে বলি, ইলেকট্রন বলি, আলফা পার্টিকেল বলি, তাহলে কম্প্যারিজনে যদি যাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি সেম কাইনেটিক এনার্জি যেহেতু কন্ডিশন দিয়েছি, তার বেসিসে বলতে পারি যে মাস যার যেরকম হবে ওয়েভলেন্থ তার ইনভার্সলি হবে। মানে মাস যত বেশি তো ওয়েভলেন্থ কম, মাস যত বেশি ওয়েভলেন্থ কম, মাস বেশি ওয়েভলেন্থ কম, মানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের মাস একদম কম, তো ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। এটা কীরকম মাসের হয়? অনেকটা বেশি প্রোটনের রেসপেক্টে, 1836, 1837 টাইমস মতো। তাহলে এটার ক্ষেত্রে আরও 4 টাইমস, তো এর মাস সবচেয়ে বেশি, ওয়েভলেন্থ সবচেয়ে কম, এর মাস মডারেট, ওয়েভলেন্থ মডারেট, এর ওয়েভলেন্থ সবচেয়ে কি, মাস সবচেয়ে কম, ওয়েভলেন্থ বেশি, ইনভার্সলি। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এর যদি রেশিও বলতাম, আমি রেশিও অফ যদি এটা বলি, তাহলে রেশিও অফ আলফা পার্টিকেলের ওয়েভলেন্থ, রেশিও অফ সাপোজ বলছি প্রোটনের ওয়েভলেন্থ, রেশিও অফ ইলেকট্রন, তাহলে আমি বলবো কি এর ক্ষেত্রে আমি যদি কথা বলবো ইলেকট্রনের মাসের রেসপেক্টে আমি যদি কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে 1 সাপোজ এটা যদি 1 বলা হয়, এটা যদি 1 বলি তাহলে এটা পাবো কত, 1 এটার মাস কত বলো,
রুট ওভার অফ মাস কত বলছে, ইনভার্সলি লিখছো না, মাস বলে 1836 মতো, 1837 মতো, এর ক্ষেত্রে বলবো 1/√4 টাইমস অফ 1836, জাস্ট মাসের ইনভার্স রেশিওটা যেটা বললাম এটা হয়েছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি কাইনেটিক এনার্জি অফ কোনো পার্টিকেল যদি দেওয়া হয় কোনো অবজেক্টের ক্ষেত্রে, তাহলে আমি কম্প্যারিজনে এরকম বলতে পারি। আচ্ছা, এখান থেকে একটা রিলেশন, যদি ওয়েভলেন্থ চেঞ্জ বলা হয় কোনো অবজেক্টের ক্ষেত্রে, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি যে কাইনেটিক এনার্জি সাপোজ কোনো একটা বডির ক্ষেত্রে, মানে মাস কনস্ট্যান্ট থেকে কোনো একটা বডির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সাপোজ আমি বললাম কিছু পার্সেন্টেজে চেঞ্জ করলাম, যে কাইনেটিক এনার্জি অফ এ মুভিং অবজেক্ট সাপোজ আমি বললাম 2% চেঞ্জ করলাম, 1% চেঞ্জ করলাম, সাপোজ বললো if kinetic energy of a moving body increases by 2%, আচ্ছা, what will be the percentage change of lambda, মানে ডিবগলি ওয়েভলেন্থ বলে দেবে ল্যাঙ্গুয়েজে তখন। তাহলে সেখানে আমাকে বলো 2% চেঞ্জের ক্ষেত্রে আমি বলছি খুবই স্মল চেঞ্জ, রাইট না? তাহলে এখানে যদি আমি বলি কোনো মুভিং অবজেক্ট, তাহলে অলমোস্ট আমি ধরে নেবো এমটা কনস্ট্যান্ট, বলে দিতে লাগবে না এটা নিশ্চয়ই, মাস কনস্ট্যান্ট ধরে নেবো। তাহলে আমি যদি বলি এই রিলেশন থেকে কি বলতে পারি না, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ল্যামডা প্রপোর্শনাল টু বাকি সব কনস্ট্যান্ট হলে 1/m⁻, মাস কনস্ট্যান্ট ধরে নিয়েছো, কাইনেটিক এনার্জি হোল টু দি পাওয়ার হাফ। তাহলে আমি বলতে পারি যে ল্যামডা বলতে কি বলবো না, ডেল ল্যামডা, ওই যে এর অ্যানালাইসিস মানে আছে পার্সেন্টেজ চেঞ্জ, ডেল ল্যামডা বাই ল্যামডা ইন্টু 100% ইকুয়ালস টু হতো হাফ টাইম, না হাফ টাইম অফ ডেল কে বাই কে ইন্টু 100%। তাহলে কাইনেটিক এনার্জি যদি 2% চেঞ্জ হয়, এই বলছে কাইনেটিক এনার্জি অফ এ মুভিং বডি ইনক্রিজেস বাই, আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, এর ক্ষেত্রে এটা ইনক্রিজ করলে এটা ডিক্রিজ করবে, এটা ডিক্রিজ করলে এটা ইনক্রিজ করবে, তাহলে একটা ইনক্রিজ হওয়া মানে একটা ডিক্রিজ, পজিশনটা দেখতে হবে যে কাইনেটিক এনার্জির সঙ্গে ইনভার্সলি। তাহলে আমি বলতে পারি যেটা চেঞ্জেস বলতে গেলে পার্সেন্টেজ চেঞ্জ বলতে ইনক্রিজ না ডিক্রিজ যদি আইডেন্টিফাই করতে হয়, তাহলে বুঝতে হবে আমাকে ওর রিলেশন কেমন বলছে, এটা ইনভার্সলি, তাহলে একটা ইনক্রিজ করলে একটা ডিক্রিজ করবে। ভ্যালুটা আমি যদি ক্যালকুলেট করি, তাহলে এটা ওয়েভলেন্থের যদি চেঞ্জ বলা হয়, তাহলে হাফ ইন্টু অলমোস্ট আমি এটাকে কি বলতে পারি ইন্টু 100 বলছি, তো পার্সেন্টেজ চেঞ্জ ইন্টু 100 ইকুয়ালস টু কি, এর পার্সেন্টেজ চেঞ্জ অফ ল্যামডা পার্সেন্টেজ চেঞ্জ ইকুয়ালস টু কত বলছো, হাফ ইন্টু 2% ইকুয়ালস টু 1% মতো, অনলি 1% চেঞ্জ। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট রিলেশন। আমি যদি এক্ষুনি হঠাৎ করে তোমাকে বলতাম যে 25%, নাও দেখি কি করবে, if the kinetic energy of a moving body changes by 25%, what will be the change in, আচ্ছা এটা বুঝতে পারলে 1% decreases, কি বলবো what will be the percentage, এটা আমি আনসার কি দেবো যে 1% kinetic energy increase, তো wavelength decrease, 1% decrease of lambda, ওয়েভলেন্থটা 1% ডিক্রিজ করে। বোঝা গেছে আশা করি? চলো নেক্সট আমি যদি বলি হ্যাঁ এটা আমি 25% বলি, তাহলে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ চেঞ্জ হবে, কি করবে তখন কিন্তু আর অ্যাপ্রক্সিমেট রিলেশন এর অ্যানালাইসিসে কনসেপ্ট করা যাবে না। এর অ্যানালাইসিসে কি বললাম বুঝতে পারলে, যে এখানে ডেল ল্যামডা বাই ল্যামডা এটা হাফ পাওয়ারে আছে, তাহলে আমি বলতে পারি জাস্ট হাফ পাওয়ার অফ ডেল কে বাই কে, এটা করতে পারি। কিন্তু যখন তুমি পার্সেন্টেজটা সাফিসিয়েন্ট গ্রেটার, খুব স্মল পার্সেন্টেজ নয়, তখন কিন্তু তোমাকে পার্সেন্টেজ প্রপার ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি বলি ফার্স্টে যে ল্যামডা 1 কত ছিল না, শুরুতে ল্যামডা 1 ছিল কত না h/2m কে রুট ওভার শুরুতে k1, তাহলে ফাইনালি k2 কত হয়েছে, k1 আমি যদি k ধরি, k2 কত বলবো বলো তো, k2 ইকুয়ালস টু 25% ইনক্রিজ, মানে 1 প্লাস কত 25/100 ইনক্রিজ হয়েছে, যে তাহলে কত 1 প্লাস 25/100 ইন্টু k1, তাহলে কত হয়েছে 6/5 টাইম অফ k হয়ে গেছে, k1 বলতে k। ওকে, তাহলে কত হয়েছে বলো, কত পাবো না ল্যামডা 2 যদি বলি, তাহলে h/2m k2 রুট ওভার, আচ্ছা 2m ছেড়ে দাও, তাহলে আমি যদি বলি h/2m রুট ওভার রেখে দাও, 1/k রুট ওভার ছিল, এটা এখন কি বলছো h/2m রুট ওভার 1/k, k বলতে রুট একটা ফ্যাক্টর কি আসবে বলো তো না 5/6 নিচ থেকে উপরে উঠে গেছে, বুঝে গেছে আশা করি, ইন্টু 1/k। তাহলে আমি সিম্পল বলতে পারি এটা যদি পুরোটাকে যদি ল্যামডা 1 বলা হয়, তাহলে আমি বলবো না রুট ওভার 5/6 টাইম অফ ল্যামডা 1। তাহলে আমি যদি পার্সেন্টেজ চেঞ্জ বলি, পার্সেন্টেজ চেঞ্জ বলতে কি বলবো না, আমি বলবো ডেল ল্যামডা ডেফিনেশন
পার্সেন্টেজ চেঞ্জ অফ ল্যামডা ইকুয়ালস টু কত, ডেল ল্যামডা বাই ল্যামডা ইন্টু 100%, ইকুয়ালস টু কত লিখবে, ডেল ল্যামডা কত বলেছো না, এটা -1, এটা করলে কত আসবে রুট ওভার, এটা ফাইনাল কি হয়েছে, ডিক্রিজ করেছে, ইনিশিয়াল বেশি ছিল, তাহলে ল্যামডা 1, কেন কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, ওয়েভলেন্থ ডিক্রিজ করবে, তাহলে ল্যামডা 1 বেশি ছিল, ল্যামডা 1 কম, ল্যামডা 2 কম বাই ল্যামডা 1 ইকুয়ালস টু আসবে, ল্যামডা 1 কেটে দাও, 1 মাইনাস রুট ওভার 5/6, এটা কেটে গেছে ইন্টু 100 যেটা আসবে। ক্লিয়ার হয়ে গেছে? ওটা কত আসবে, 1 মাইনাস রুট ওভার 5/6 মানে হচ্ছে কত আসছে, রুট ওভার অফ 0.83 মতো। তাহলে 0.83 ইন্টু 100 মানে কত আসবে, এটা 1 মাইনাস মোটামুটি এটা 0.9 মতো ধরো, 0.9 সামথিং কিছু একটা আসবে, ইন্টু 100 মানে কত আসবে দেখো, 1 মাইনাস 0.9 আর 0.1 ধরে নাও, 1 টু কত 10% মতো অলমোস্ট। ক্লিয়ার হয়েছে আশা করি? যখন তোমার পার্সেন্টেজ চেঞ্জটা একটু বেশি দেবে তখন কিন্তু আমাকে প্রপার ক্যালকুলেশন করতে হবে, অ্যান্ড ক্যালকুলেশনে প্রপার বলতে আমি এটা বলছি না, মানে অ্যাকচুয়াল মেথডটা ফলো করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটা একটা কনসেপ্ট বললাম, অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল নেক্সট হেডিং হতে যাচ্ছে। তাহলে মুভিং কোনো অবজেক্টের ক্ষেত্রে এটা বলতে পারি। এখন মুভিং কোনো অবজেক্ট যদি চার্জড হয়, চার্জ মুভিং অবজেক্ট, তাকে এই কনসেপ্টে আমি অ্যাক্সিলারেট করাতে পারি। কি বললাম, ইন টার্মস অফ অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল, ইন টার্মস অফ অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল। বলো কি বলবে? অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল বলতে আমরা আশা করি মনে আছে, আমরা যখন ইলেকট্রন ভোল্টেজ ডেফিনেশন বলেছিলাম, একটা ইলেকট্রন কি যখন একটা সার্টেন ভোল্টেজে মুভ করাই তাহলে কি হয় না, ওর এই পোটেনশিয়াল ডিক্রিজ, ধরে নাও ইলেকট্রনটা নেগেটিভ প্লেট থেকে পালাতে চাইছে পজিটিভ প্লেটের দিকে, তাহলে যতটা পোটেনশিয়াল ডিফারেন্সে মুভ করতে চাইছে ততটা কাইনেটিক এনার্জি গেইন করে। আমরা জানি যে একটা সার্টেন পোটেনশিয়াল ডিফারেন্সে যখন মুভ করে ইলেকট্রনের, এখান থেকে এখানে মুভ করা মানে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়, আর সেই পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ হয়ে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি গেইন ইকুয়ালস টু কি হয়, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত, কিউ ইন্টু ভি হয় না? এটা যে কোনো চার্জের ক্ষেত্রে, নট ইলেকট্রন অনলি, যে কোনো মুভিং চার্জের ক্ষেত্রে, মানে যে কোনো চার্জকে যদি একটা সার্টেন পোটেনশিয়ালে অ্যাক্সিলারেট করানো হয় তাহলে কাইনেটিক এনার্জি গেইন বাই দ্য ইলেকট্রন ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, কিউ ইন্টু ভি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। ভি ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য এন্ডস বলবো বা দুটো পজিশন বলবো। তাহলে সেখানে আমি যদি এটাকে বলি তাহলে পি স্কোয়ার বাই 2m বলতে পারি না, আগেও লিখে দিয়েছি এক্ষুনি। পি স্কোয়ার বাই 2m ইকুয়ালস টু কি লিখছো, কিউ ইন্টু ভি। তাহলে পি ইকুয়ালস টু কত লিখতে পারি, 2m কিউ ভি রুট ওভার। কি বলবে, যদি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালের টার্মে ওয়েভলেন্থ কেউ মেজার করতে চায় তাহলে আমি বলতে পারি যে এইচ বাই পি, পি মিনস এখন আমি পুট করতে পারি ফর পোটেনশিয়াল 2m কিউ ভি, যে কারোর জন্য অ্যাপ্লাই করতে পারি, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ইলেকট্রন বলা হয় ফর ইলেকট্রনের জন্য স্পেশালি বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, মানে ইলেকট্রনের জন্য এটা স্পেশালি প্রচুর এক্সাম্পল দেওয়া হয়, যে ল্যামডা ইকুয়ালস টু কত বলতে পারি ইলেকট্রনের জন্য, কত বলবে না 6.626 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস কত 34, এইটা বাই হচ্ছে তোমার। আচ্ছা, এখানে কোন কোয়ান্টিটি পাল্টাতে পারে, যদি ইলেকট্রন আমি স্পেসিফাই করেই দিই তাহলে তুমি বলবে যে পাল্টাবো বলতে আমি ভোল্টেজ পাল্টাবো, আর কোনো পাল্টানোর জায়গা আছে, মানে ওয়েভলেন্থ ডিফার করবে কোনটার বেসিসে না, এইচ কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, তাহলে পোটেনশিয়ালটা আমি ডিফার করাবো, সেই ওয়াইজ ওয়েভলেন্থটা ডিফার করবে। তাহলে আমি একটা জেনারেল ডিসকাশন করে নিতে পারি না, যে রুটের ভেতর তুমি সব ভ্যালুগুলো বসিয়ে দাও, 2 ইন্টু মাস অফ ইলেকট্রন 9.11 × 10⁻31, আর কিউ বলতে 1.6 রুটের ভেতর আছে, 1.6 ইন্টু 10⁻19, আর এইখানে রুট ভিটাকে বার করে রেখে দাও, ইন্টু রুট ভিটাকে বার করে রেখে দাও। এই পুরো ক্যালকুলেশনটা এটা 150 মতো আছে। কি বললাম, পুরো ক্যালকুলেশনটা ল্যামডা যেটা আছে এটা বুঝে গেছো, ঠিক আছে? পুরো ক্যালকুলেশনে এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে 150 বাই হচ্ছে রুট ভি, বাট এটা অ্যাংস্ট্রম ইউনিটে মনে রাখবে, এটাকে ডিরেক্টলি মনে রেখে দেবে। এইটা যদি হয় এটা মোটামুটি কত আসবে, 12.277 আসবে, 12.27 বাই রুট ভি। কিন্তু মাথায় রাখতে হবে ওয়েভলেন্থ ইন অ্যাংস্ট্রম, মানে 10⁻10 একটা থাকবে, 10⁻10 মিটার, এটাকে না লিখে তুমি অ্যাংস্ট্রম লিখে দাও, কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি, এক্সাম্পল দিই বুঝতে পারবে। ধরে নাও একটা ইলেকট্রন অ্যাক্সিলারেটেড থ্রু অ্যান ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রনের মাস এগুলো তো পাল্টায় না, ওই কারণে পুরো মানে কমন একটা কেস ধরে নিয়ে যে পোটেনশিয়ালটা ডিফার করবো, সি ওয়াইজ ওয়েভলেন্থ ফর ইলেকট্রন অ্যাক্সিলারেটেড ডিফার করবে। তাহলে আমি বলছি অ্যান ইলেকট্রন অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল যদি বলি, ফর ইলেকট্রন অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল বলছি,
অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল যদি বলি ফর ইলেকট্রন যদি আমি বলি 10 কিলো ভোল্ট, নাও 10 কিলো ভোল্ট অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল দিয়েছি, তাহলে আমাকে ওয়েভলেন্থ কত হবে? ল্যামডা আমি একদম ডিরেক্ট বসাবো কত না 12.27 বাই রুট ভি অ্যাংস্ট্রম ইউনিটে। তাহলে আমি বলি ল্যামডা ইকুয়ালস টু কত আসবে 12.27 বাই রুট ভি মিনস রুট ওভার 10 কিলো ভোল্ট, 10 ইন্টু 10 কিউব না, 10 কিলো বলতে কি 10 টু দি পাওয়ার 4 হয়ে গেল, তাহলে কত আসবে না 10 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার 2, 10 12.27 বাই হচ্ছে তোমার কত 100 ইকুয়ালস টু কত আসবে না 0.1227 অ্যাংস্ট্রম। আর ওয়েভলেন্থ কমে গেল। মনে রাখবে যদি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল কোনো পার্টিকুলার চার্জের জন্য বাড়াই, আবার বলছি কোনো পার্টিকুলার চার্জের জন্য, এটা শুধু ইলেকট্রন নয়, আমি একটা জেনারেল কেস ডিসকাস করলাম, তারপর একটা এক্সাম্পল পার্টিকুলারলি ইলেকট্রনের জন্য দিলাম। এটা কিন্তু জেনারেল যে কোনো চার্জের জন্য, চার্জের মাস বসাবে চার্জ পার্টিকেলের চার্জের ভ্যালু বসাবে অ্যান্ড পোটেনশিয়াল বসাবে। আসছি এক্সাম্পল দেবো, তার আগে আমি বলি যদি পোটেনশিয়ালটা ইনক্রিজ করি কোনো পার্টিকুলার চার্জের জন্য, তাহলে আমি V1 পোটেনশিয়াল অ্যাক্সিলারেট করলাম, আমি এটা এক্সাম্পল দিচ্ছি 10 কিলো ভোল্ট আর 1 কিলো ভোল্ট, কোনটাতে বেশি হবে বলতো? 1 কিলো ভোল্টে ওয়েভলেন্থ বেশি না 10 কিলো ভোল্টে বেশি? তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ফর এ পার্টিকুলার চার্জ পার্টিকেল ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই রুট ভি না, তাহলে ভোল্টেজ বাড়াবে তো ওয়েভলেন্থ কমবে, কেন? ভোল্টেজ বাড়ালে স্পিড বাড়বে, মানে কাইনেটিক এনার্জি বাড়বে, স্পিড বাড়বে, লিনিয়ার মোমেন্টাম ইনক্রিজ, মানে ওয়েভলেন্থ ডিক্রিজ। তাহলে যত বেশি অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল দেবো তত ওয়েভলেন্থটা কি হবে? ডিক্রিজ করবে। বোঝা গেছে আশা করি? এবার আমি কম্প্যারিজনে যাচ্ছি এই ফর্মুলাটার উপর বেস করে। যদি ধরে নাও দুটো পার্টিকেল, কে একটা হচ্ছে আলফা পার্টিকেল, একটা হচ্ছে প্রোটন। আলফা পার্টিকেল অ্যান্ড প্রোটন অ্যাক্সিলারেটেড থ্রু সেম পোটেনশিয়াল, কি বললাম? আর নিউমেরিক্যালস দিচ্ছি, accelerated through same potential. Calculate the ratio of their wavelengths. বা de Broglie wavelength lambda. Obviously এগুলো de Broglie wavelength এর কথা বলছি। তাহলে আমি যদি বলতে চাই যে lambda of alpha particle by lambda of proton, আচ্ছা proton alpha বলো তো, alpha particle and proton না বলে, সরি proton alpha particle বলো, তাহলে proton alpha particle কি বলবো, কি ডিফার করবে বলো? আমি কোন টার্মে বলছি না অ্যাক্সিলারেটেড থ্রু সেম পোটেনশিয়াল, একটা পার্টিকেল ছিল তাকে অ্যাক্সিলারেট করানো হলো, এটা ভেলোসিটি গেইন হলো, তো করসপন্ডিংলি যে কনসেপ্টটা আসবে ওয়েভলেন্থের, তাহলে এই রিলেশনটা বেটার ওয়েতে এক্সপ্লেন করবে। তাহলে কি লিখতে পারি? রুট ওভার এম কিউ ভি, কার জন্য? প্রোটনের জন্য, এটা প্রোটনের জন্য, এটা ইনভার্সলি না, তাহলে নিচে আলফা আছে মানে ওপরে আলফার পার্টটা আসবে, আর এখানে লিখবো রুট ওভার এম কিউ ভি ফর প্রোটন। বলো ফার্স্ট পোটেনশিয়াল পার্ট বলেছো সেম পোটেনশিয়াল দিয়ে অ্যাক্সিলারেট করানো হয়েছে, তাহলে মাসটা ডিফার করবে। মাস অফ প্রোটন বলেছো, কার ওপরে আলফা পার্টিকেল আছে, 4m মাস, এটার জন্য জাস্ট m মাস। ওকে, চার্জ কি বলেছো? ইলেকট্রন সরি আলফা পার্টিকেল 2e চার্জের, আর এটা জাস্ট ই চার্জের, কেটে দাও, কত আসলো? 4 to 8, 2√2, এই রেশিও হচ্ছে 2/2 আশা করি বুঝে গেছো। যে কোনো চার্জ পার্টিকেলের ক্ষেত্রে এই কনসেপ্ট আমি অ্যাপ্লাই করতে পারি, যে কোনো চার্জ পার্টিকেলকে সার্টেন পোটেনশিয়ালে যখন অ্যাক্সিলারেট করানো হবে তখন কিন্তু এই লজিকটা আমি অ্যাপ্লাই করে করসপন্ডিং ওয়েভলেন্থ কম্পেয়ার করতে পারি বা কিছু। যে কোনো মুভিং অবজেক্টের প্রচুর এক্সাম্পল, এরকম হাজার এক্সাম্পল হয়, প্রচুর এক্সাম্পল কনভেনশনালিও প্রচুর এক্সাম্পল ইউজ করা যায়। মুভিং অবজেক্ট বললে আর কি বলা যায়, ধরুন একটা গ্যাসেস মলিকুলের কথা বলছি না, এটা কোনো একটা এক্সাম্পল আমি দেখেছিলাম যে একটা নিউট্রন ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ এ সার্টেন গ্যাস আর সার্টেন টেম্পারেচার, কোনো একটা সার্টেন টেম্পারেচার, অ্যাট এ সার্টেন টেম্পারেচার নিউট্রন ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ এ সার্টেন গ্যাস। ওকে, তাহলে সেখানে বলছে যে নিউট্রনের ওয়েভলেন্থ কত হবে। ধরে নাও 27 ডিগ্রি সেলসিয়াস, ধরো সবচেয়ে বেটার হয়, 27 ডিগ্রি সেলসিয়াসে একটা গ্যাস চেম্বারের মধ্যে নিউট্রনও ঘুরে বেড়াচ্ছে, জাস্ট গ্যাসিয়াস মলিকুলের মতো। তাহলে আমি বলছি আচ্ছা গ্যাস মলিকুল বলো, এর কেস, এখন থার্ড কেস বলছি গ্যাস মলিকুল, এর জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থ কি হবে না? গ্যাস মলিকুলের ক্ষেত্রে আমরা যেটা ল্যামডা ইকুয়ালস টু h/p লিখি, h/p কনসেপ্ট এখন গ্যাস মলিকুলের জন্য স্পেশালি কেমন হবে?
আমরা জানি এক একটা মলিকুল, এনার্জি অফ ইচ মলিকুল আগে বলো তো, এনার্জি অফ ইচ মলিকুল, এনার্জি অফ ইচ মলিকুল যদি বলি একটা মলিকুলের এনার্জি কত হয় না, মাথায় রাখতে হবে এনার্জি অফ ইচ মলিকুল যদি আমি ই বলি, E1 যদি বলি, তাহলে কত আসবে না হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার লিখতে পারি, মানে এটাকে লিখছো কি পি স্কোয়ার বাই টু এম, পি স্কোয়ার বাই টু এম, তাহলে নিশ্চয়ই এটাই লিখবে যে এইচ বাই যেরকম লিখেছি টু এম কে না বলে ই বলো, এনার্জি অফ এনার্জি কে কাইনেটিক এনার্জি যা বলো টু এম ই ওয়ান, এক একটা পার্টিকুলার এনার্জি, এক একটা মলিকুলের যে এনার্জি সেটা যদি আমি লিখি, অলরেডি তোমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস 11-এ পড়েছো যে কাইনেটিক এনার্জি অফ ইচ মলিকুল ইজ এফ টাইমস অফ হাফ কেটি, ইচ ডিগ্রি অফ ফ্রিডামের সঙ্গে হাফ কেটি করে রিলেটেড থাকে, যতগুলো ডিগ্রি অফ ফ্রিডাম বলবে। তাহলে আমি যদি মোনাটমিক বলতাম, যে কোনো পার্টিকেল বলতে মোনাটমিক বলবে, জেনারেলি মোনাটমিক আসে, ডায়াটমিক দিতেও পারে, মানে দিতে পারে মিনস তুমি অ্যাপ্লাই করতে পারো, তবে জেনারেলি আসে না। মোনাটমিক যদি বলা হয়, মোনাটমিক কোনো মানে নিউট্রন, মোনাটমিক পার্টিকেল লাইক বিহেভ করবে, কোনো মলিকুল তাহলে মোনাটমিক বলবে, বলা উচিত নয় যদিও, কিন্তু তুমি যদি অক্সিজেন মলিকুল বলো তাহলে ডায়াটমিক হয়ে যায়, তো সেই ওয়াইজ কিন্তু এনার্জিটা ডিফার করে, কিন্তু জেনারেলি যেটা হয় যে কোনো মনোটমিক গ্যাসই বলা হয়। তাহলে মোনাটমিক ইকুয়েশন বলতে পারি F = 3 হবে, তাহলে এনার্জি অফ ইচ মলিকুল কত হবে না 3/2 কেটি, ক্লিয়ার হয়ে গেছে। কে বোলজম্যান কনস্ট্যান্ট, টি অ্যাবসলিউট স্কেলার টেম্পারেচার, যদি 27 ডিগ্রি সেলসিয়াস বলি 300 কেলভিন বসাবো, ভ্যালু পুট করবো, দেন এখানে এইচ ক্লিয়ার হয়ে গেছে। ই ইকুয়াল টু কি লিখবে 3/2 কেটি বা F/2 কেটি বলো, ল্যামডা ইকুয়াল টু তাহলে জেনারেলি কি লেখা উচিত √2m, E1 ইকুয়াল টু কত 3/2 কেটি বা F/2 কেটি বলো তো, তাহলে F/2 কেটি জেনারেলি যদি আমি রাখি এটা বলতে পারি F উঠে গেল H/√m F কেটি, ও এম কে না কে আগে বার করো, মানে কেটা ফার্স্টে থাক, এটা তো ডিফার করবেই না, তাহলে আমি বলতে পারি মাস ডিগ্রি অফ ফ্রিডম অ্যান্ড টেম্পারেচার, মাস ডিগ্রি অফ ফ্রিডম অ্যান্ড টেম্পারেচার। কিছু একটা এক্সাম্পল, ডায়াটমিক একটা গ্যাসের, মনোটমিক একটা গ্যাসের এক্সাম্পল দিতে পারি, তো সেখানে ডিগ্রি অফ ফ্রিডম ডিফার করবে না, একটা এক্সাম্পল দিই ক্লিয়ার হবে। তাহলে ওয়েভ লেন্থ আমি বলতে পারি যদি কোনো গ্যাসিয়াস মলিকুল, আমি যেরকম এক্সাম্পল দিয়েছিলাম যে নিউট্রন যদি বলা হয়, যদি একটা নিউট্রন বলা হয় ইকুইলিব্রিয়ামে আছে গ্যাস চেম্বারে, তাহলে তার জন্য কি বলতে পারি না এটাকে যদি বসাতে চাও ইলেকট্রনের জন্য, এই নিউট্রন একটা পার্টিকেল মোনোটমিক পার্টিকেলের মতো বিহেভ করবে, কত বসাবো F = 3, এটা বসাবো, কত আসবে বলো নিউট্রনের জন্য, এর জন্য যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমি পাবো হচ্ছে H বাই ভ্যালু তুমি পুট করবে, হ্যাঁ কত বসাবো তো বলো, এটা কেটে গেছে, F এর জায়গায় 3 বসাবো, K এর ভ্যালু কত 1.38 × 10⁻³ না 23, সরি 1.38 × 10⁻23, মাস অফ একটা নিউট্রন কত হয় বলো তো 1.67 × 10⁻27, 1.67 × 10⁻27, আর ডিগ্রি অফ ফ্রিডম বলে দিচ্ছি, আর এটার জায়গায় তুমি 300 কেলভিন বসাবে, 27 ডিগ্রি সেলসিয়াস বলছো না, তাহলে বলে দিতে পারি এরকম ভাবে ভ্যালু ক্যালকুলেট করতে পারি, এই যে জায়গায় ভ্যালু পুট করে দেবে 6.67, 6.63 × 10⁻34, ভ্যালু বের করলে যেটা আসবে, ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝে গেছে। যে কোনো মুভিং অবজেক্টের ক্ষেত্রে যে কোনো সিচুয়েশন আমি বলতেই পারি যে এত ভ্যালোসিটিতে মুভ করছে এই অবজেক্ট, তুমি যেভাবে তুমি ম্যাগনেটিক ফিল্ড একটা চার্জ পার্টিকেল রোটেট করছে এই রেডিয়াসে, ওটা একটা ইয়ারে কোনো কোশ্চেন, কোনো একটা ইয়ারে কোশ্চেন এরকম এসছে দেখবে, তো সেখানেও যে কোনো মুভিং অবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু একইভাবে অ্যাপ্লাই করতে পারি, ক্লিয়ার হয়েছে না? চলো এই হলো তোমার আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যে মাস অফ ইচ মলিকুল, এটা কনফিউশন কারোর হতে পারে, মাস অফ ইচ মলিকুল যদি বলা হয় তাহলে কিন্তু মাথায় রাখতে হবে মলিকুলার মাস বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা যেন ভুলে না যাও, কেমিস্ট্রি ইজি কনসেপ্ট, মলিকুলার মাস মানে মোলার মাস যেটা আমরা বলি বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সেটা করলে মানে এতগুলো মলিকুল দিলে 12 গ্রাম, সাপোজ কার্বনের এক্সাম্পল দিচ্ছি, বা কিছু কার্বন তো গ্যাস নয় অবভিয়াসলি, কোনো গ্যাসের জন্য যদি বলি তাহলে আমি বলতে পারি যে এরকমভাবে মোলার মাস যত বাই অ্যাভোগাড্রো নাম্বার করলে ইচ মলিকুলের মাস পাবে, ক্লিয়ার, দেন ভ্যালু পুট করলে বেরিয়ে যাবে। আচ্ছা আমি কম্প্যারিজনে যাই, একটা এক্সাম্পল দিই, ধরো তুমি বলছো কি বলবে দুটো ডিফারেন্ট গ্যাস ডিফারেন্ট টেম্পারেচারেও ধরে নিলাম, আমি বললাম একটা হচ্ছে হিলিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন, আচ্ছা হাইড্রোজেন গ্যাস ধরো, কনফিউশন হতে পারে,
হাইড্রোজেন গ্যাস H2 আর O2, এই দুজনে যদি আমি কম্পেয়ার করি, ধরে নাও হাইড্রোজেন গ্যাস অ্যাট 127 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এটা বললাম অক্সিজেন অ্যাট কত, অক্সিজেন অ্যাট 27 অনলি। কম্পারিজন, কম্পেয়ার করো যে করসপন্ডিং ওয়েভলেন্থ ল্যামডা অফ এইচ, ল্যামডা অফ অক্সিজেন মলিকুল, কি হবে না এখান থেকে দেখতে পাচ্ছি মাসটা ইনভার্সলি, তাহলে মাস অ্যান্ড ডিগ্রি অফ ফ্রিডম ডাইরেক্ট আমি দুটোই দিয়েছি, কোনো চাপ নেই, টেম্পারেচার, মাস অ্যান্ড টেম্পারেচার কার, হাইড্রোজেন নয়, এটা ওপরে অক্সিজেন, অ্যান্ড টেম্পারেচার অফ অক্সিজেন বাই মাস অফ হাইড্রোজেন, টেম্পারেচার অফ হাইড্রোজেন। ভ্যালু পুট করো, মাস অফ অক্সিজেন কি বলতে পারি, এটা যদি বলা হয় 1 এটা 2 32 16 4, এই যে এটা 16, এটা 2, এটা হয় 32/2 এটা টেম্পারেচার যদি করা হয় এটা 400 আসবে, এটা অক্সিজেন 300/400 ইকুয়াল টু কত আসছে 16 4 যা, এটা √3/2 যা, 2 2 যা 2√3/1। বুঝে গেছে আশা করি, ইজি কনসেপ্ট, জাস্ট আমি কমন টাইপের একটা এক্সাম্পলগুলো যেরকম হয় সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো এই হলো গ্যাসেস মলিকুলের জন্য, তারপরে অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল বলে দিয়েছি, চার্জ কোনো মুভিং বডির জন্য। আর এক মিনিট একটু ভেবে মনে করতে হবে। আচ্ছা, আর একটা টাইপ আছে, যেটা টাইপ নয় বেসিক্যালি, টাইপ কমপ্লিট, অলমোস্ট সব টাইপ কমপ্লিট হয়ে গেছে। আর একটা এক্সাম্পল, কোনো একটা নিটের কোনো একটা ইয়ারের কোশ্চেন, যেটা হচ্ছে তোমার একটা ফোটন অ্যান্ড ইলেকট্রন have same energy, set energy E আচ্ছা, ফোটন ইলেকট্রনের মাস আমি ধরে নিলাম m, ইলেকট্রনের মাস m দেওয়া আছে, সেম এনার্জি E বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ ওয়েভলেন্থ, ল্যামডা অফ ফোটন, ল্যামডা অফ ইলেকট্রন, প্রোটন নয় কিন্তু ফোটন। কিভাবে বলবে, কিভাবে রিলেট করতে পারো না, আমরা ওয়েভলেন্থের যে ফর্মুলাগুলো শিখেছি, ল্যামডা ইকুয়াল টু h/p, h/mv, কেউ চাইলে এটা লিখতে পারে, ল্যামডা ইকুয়াল টু কে লিখতে পারে h/2mk, কাইনেটিক এনার্জি ফর্ম্যাটে লিখলে এটা লিখতে পারে, কেউ চাইলে এটাকে লিখতে পারে 2mk মানে ই বলতে পারো, এনার্জি যেটা কাইনেটিক এনার্জি বলছো। আরও অনেক কিছু শিখেছি, চার্জ পার্টিকেল, এখানে তো কোনো অ্যাক্সিলারেটিং পোটেনশিয়ালের কনসেপ্ট নেই, এই দুটোর মধ্যে হয়ে যাবে আশা করি। বাট ফোটনে একটা এনার্জি কনসেপ্ট মাথায় রাখতে হবে, ফোটনের এনার্জির ক্ষেত্রে কি লিখি, ই ইকুয়াল টু hc/λ। ও হো, এখানে তোমার ওয়েভ লেন্থ ল্যামডা যেটা, সেটা তো অ্যাসোসিয়েটেড ওয়েভ, ওটাই মানে ফোটনের ওয়েভ লেন্থ, যেটা আমি ভেবে দেখো যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি, তার ওয়েভ লেন্থ জানি, তাহলে সেইটার ওয়েভ লেন্থ মানে করসপন্ডিংলি ওই ওয়েভ লেন্থটা তো ফোটনের ওয়েভ লেন্থ, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকেই এখন আমি পার্টিকেল ভাবলে ফোটন ভাববো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা, লাইটটা কনসিস্ট অফ ফোটনস, তাহলে সেই ফোটনের করসপন্ডিং ওয়েভ মানে অ্যাসোসিয়েটেড ওয়েভ মানে এটাই ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে আমি বলতে পারি যে লাইট, যদি বলো যে লাইটের ওয়েভলেন্থ এত, তার মানে আমি বলতে পারি লাইটের করসপন্ডিং যে ফোটন তার ওয়েভলেন্থের কথা বলছি, ডি ব্রগলি ওয়েভলেন্থ। তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ফোটন বলতে বেসিক্যালি করসপন্ডিং লাইটে, আবার ঘুরে গিয়ে বলতে হচ্ছে যে ফোটন থেকে বলতে হচ্ছে ওয়েভ নেচার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার যে ওয়েভলেন্থ সেটা ফোটনের ওয়েভলেন্থ ইকুয়াল। তাহলে আমি বলতে পারি এইটা। তাহলে বলো আমাকে কি বলবে, এইচসি ল্যামডা ইকুয়াল টু কি লিখবে, ল্যামডা ইকুয়াল টু hc/e, সরি নিচে ফোটনের জন্য, আরে ইয়ার ফোটনের জন্য ঠিকই আছে, hc/e। আচ্ছা, এর জন্য কি লিখতে পারি, ল্যামডা ইকুয়াল টু h/2me, কেটে দাও, h কাটবে, c/e 2me, রুট কেটে দাও, c ইন্টু √2m/e, c ইন্টু √2m। ক্লিয়ার হয়ে গেছে, এটা বলতে পারি। ওকে, নেক্সট এখান থেকে আর কিছু এক্সাম্পল নেই সেরকমভাবে আমার কালেকশন। তো এবার আর বলতে পারি আর দু একটা ফটোইলেকট্রিক এফেক্টের প্রচুর নিউমেরিক্যাল হয়, আমরা কয়েকটা টাইপের একটু প্রবলেম হতে পারে, যেটা সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। যেরকম বলি, কোনো একটা সার্টেন কেসে আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, যে ধরে নাও, ধরো আমি বললাম একটা ওয়েভলেন্থ ল্যামডা ছিল, না ফ্রিকোয়েন্সি বলি ফার্স্টে, ফ্রিকোয়েন্সি যদি ল্যামডা ফ্রিকোয়েন্সি যদি এফ থাকে, মনে আছে স্টপিং পোটেনশিয়াল। আচ্ছা, কি বলছি বাই দ্য ওয়ে, ফটো ইলেকট্রিক ইকুয়েশন পড়েছো, এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু কে ম্যাক্সটাকে কেউ চাইলে ইভি বলতে পারো, এনার্জিকে কেউ চাইলে এইচ নিউ বলতে পারো, কেউ চাইলে hc/λ বলতে পারো,
আর এইটাকে আমি বলতে পারি ওয়ার্ক ফাংশনটাকে এইচ নিউ নট বলতে পারো, কেউ চাইলে এইচ সি ল্যামডা ম্যাক্স বলতে পারো, ইভি বাস, এটা ইভি নট বললেই চলবে, স্টপিং পোটেনশিয়াল ইভি নট একটাই ফর্ম। ওকে, এবার আমি যদি বলি কারোর ফ্রিকোয়েন্সি এফ বললো, ওকে, সেই এফ ফ্রিকোয়েন্সির জন্য স্টপিং পোটেনশিয়াল কত ছিল না ভি নট ছিল, হয়েছে। এবার আমি ফ্রিকোয়েন্সিটাকে 2f করলাম, ভালো করে শোনো কথাটা। তাহলে 2f এর জন্য স্টপিং পোটেনশিয়াল উইল বি, তিনটে অপশন আছে, অপশন 1 2v নট, অপশন 2 গ্রেটার দেন 2v নট, অপশন 3 লেস দেন 2v নট। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? এটা স্টপিং পোটেনশিয়াল বলছি, স্টপিং পোটেনশিয়াল বলছি, এটাকে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট বলছি। সেম মেটাল সারফেসের উপর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লাইট আমি ইনসিডেন্ট করলাম। ফার্স্ট কেসে আমি এফ ফ্রিকোয়েন্সি লাইট ইনসিডেন্ট করেছিলাম, তাতে দেখলাম স্টপিং পোটেনশিয়াল কত ডিটেক্টেড হলো না ভি নট। আমি বললাম ডাবল ফ্রিকোয়েন্সি করে দিলাম, তাতে স্টপিং পোটেনশিয়ালটা এখন কত হবে, 2v কি 2v থেকে লেস, 2v থেকে গ্রেটার সামথিং। অবভিয়াসলি আর কিছু ইলজিক্যাল, মানে ভি নট আমি যদি বলি ব্যাপারটা ইলজিক্যাল হয়ে যাবে। ফার্স্ট থিং, এইখানে একটা কনফিউশন হতে পারে, কনফিউশন হয় যে এটা হয়তো কেউ ফট করে মেরে দেবে, না এটা একদমই রং। কেন বলি লজিকটা বোঝো আগে। না তুমি বলবে এইখান থেকে ধরো এনার্জি, তাহলে এনার্জি ই দিয়েছিলে, তার থেকে ফার্স্টে ডব্লিউ নট অ্যামাউন্টে গেছে, সেইটাকে তুমি লিখেছো ইভি নট, ইন জেনারেল বলছি, এটা এই সিচুয়েশনে তুমি বলে ফ্রিকোয়েন্সি ডাবল করা হলো, এটা কি মিন করলো না এনার্জি যদি ই থাকতো তাহলে এটা আমি 2e এনার্জি প্রোভাইড করেছি, রাইট না? এনার্জি যদি ই থাকতো তাহলে 2e অ্যামাউন্টে এনার্জি প্রোভাইড করেছি। এখন সেই 2e অ্যামাউন্টে এনার্জি থেকে বাদ গেছে কতটা, না একবারই বাদ যায়, ওয়ার্ক ফাংশন অ্যামাউন্টে প্রতিবারই বাদ যায়। তুমি যত এনার্জি নিয়ে আসো তোমার কাছ থেকে কি সেই প্রপোর্শনে কেটে নেবে? তুমি বেশি ইনকাম করেছো তো বেশি করে সাপোজ পার্সেন্টেজ কেটে নেয়, এরকমভাবে হয় না ট্যাক্স, সাপোজ বলো ইনকাম ট্যাক্স, তুমি বেশি ইনকাম করেছো তো বেশি ট্যাক্স কেটে নেবে। কিন্তু না, যদি আমি এরকমভাবে বলি যে পার হেড এই ট্যাক্স কাটা হবে, তো এটাও সিস্টেম সেরকম যে তুমি যতটাই এনার্জি নিয়ে আসো একবারই কাটা হবে এতটাই, প্রত্যেকের জন্য ফিক্সড। তাহলে ব্যাপারটা ভেবে দেখো, তুমি যদি তোমার যদি এরকম সিচুয়েশন হয় যে তুমি সাপোজ কিছু অ্যামাউন্টে বলো ইনকামের কথা বলি, তোমার ইনকামের কথা বলি, তাহলে সাপোজ আমি যদি বলতাম পার হেড একটা ফিক্সড ট্যাক্স বসানো হয়, পার হেড একটা ফিক্সড ট্যাক্স বসানো হয়, তাহলে তুমি যদি আগের মানে কোনো একটা ইয়ারে সাপোজ 5 লাখ ইনকাম করলে, সাপোজ তাতে যা তোমার সেভিংস হলো, আমি বললাম 10 লাখ ইনকাম করলে কি তার ডাবল সেভিংস হবে? ভেবে দেখো একটু, তুমি 5 লাখ ইনকাম করলে প্রতি ইয়ারে একটা ফিক্সড অ্যামাউন্টে ট্যাক্স তোমার উপর অ্যাপ্লাই থাকে। তাহলে আমি বলতে পারি 5 লাখ থেকে, সাপোজ তুমি ভেবে নাও 5 লাখ থেকে তোমার কত যাবে, 2 লাখ গেল, না 2 লাখ নয়, সাপোজ বললাম 1 লাখ, তাহলে থাকলো কত 3 লাখ। এই ইয়ারেও কিন্তু ট্যাক্স কিন্তু আমার 1, আমি বললাম অলওয়েজ সেম অ্যামাউন্টে সাবট্রাক্টেড হবে, তুমি 10 লাখ ইনকাম করো 50 লাখ ইনকাম করো অলওয়েজ এটাই। তাহলে আমি বলতে পারি যে আমার কিন্তু গেল সেই 5 থেকে 1 গেছিলো, 10 থেকে 1 গেল, তাহলে আমি বলতে পারি এই যে 5 + 5 না 10 মানে কি, তুমি 5 + 5 করলে তো, তাহলে এই 5 থেকে এটা গেল, তাহলে এই 5 পুরোটা বেঁচে গেল, তাহলে একটা 5 কোনো লসই হচ্ছে না। তুমি যে ডাবল অ্যামাউন্টে এনার্জি প্রোভাইড করলে না, তুমি বলছো ডাবল অ্যামাউন্টে এনার্জি প্রোভাইড করা মানে আমি বলতে পারি পুরো অ্যামাউন্ট একটা এনার্জি বেঁচেই গেল, অ্যামাউন্ট একটা এনার্জি বেঁচে গেল। তাহলে এবার আমাকে বলো এখানে কি হবে, না তুমি বলছো এইটাকেই ইভি বলছো, এইটাকেই তুমি ইভি বলছো, রাইট? তাহলে এইটা নিশ্চয়ই তার থেকে আরো একটা অ্যাডিশনাল টার্ম থাকবে, তো এই টার্মটাকে ইভি বলছো, তাহলে এই টার্মটা কি, এটা পুরো একটা তার থেকে কোনো সাবট্রাক্টেড হয়নি। আমি যদি বলতাম যে তোমার এনার্জি থেকে, ভালো করে শোনো, তোমার এনার্জি থেকে 2e থেকে যদি 2w বাদ যেত তখন তুমি 2ev লিখতে। দেখো ভেবে দেখো, তুমি যদি এনার্জিটাকে ডাবল করতে, ওয়ার্ক ফাংশনটা যদি ডাবল হতো তখন বলতাম ইভিটা ডাবল হবে, রাইট? কিন্তু তুমি বলছো এনার্জি ডাবল করেছো কিন্তু সাবট্রাক্টেড অ্যামাউন্টটা আমার কিন্তু ওই আগের মতো থেকে গেছে, তাহলে এক্সট্রা বেঁচে যাবে না? তাহলে আমাকে বলতে হবে যে গ্রেটার দেন 2ev হবে। আশা করি ফিল করতে পারছো যে 2ev এটা বাদ যায়নি, বাদ কম গেছে, তাহলে আমি বলবো না 2ev থেকে গ্রেটার দেন 2ev। ক্লিয়ার হয়ে গেছে? এইটাকে আমি অনেক ওয়েতে বলতে পারি। আমি কি বললাম, কত টাইম বললাম না, সাপোজ বললাম 3/2 টাইম, কি বললাম 3/2 টাইম। তুমি কি এক্সপেক্ট করছো অপশান কি থাকবে? না আমি বলছি 3/2 টাইম হবে, আমি বললাম গ্রেটার দেন 3/2 টাইম হবে, গ্রেটার দেন 3/2 টাইম, 2 তো 2 এর জায়গায় নাম্বারটা চেঞ্জ করো, অবভিয়াসলি এটা ঠিক হবে। কিন্তু 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 আমি যদি ফ্রিকোয়েন্সি না বলে ওয়েভ লেন্থ বলতাম, ওয়েভ লেন্থ বললাম সাপোজ কি হবে, ওয়েভ লেন্থটা আমি বললাম 2/3 টাইম।
ভেবে দেখতে হবে। এনার্জি যদি ই থাকে তাহলে কিন্তু এর এনার্জি হলো কত, ওয়েভ লেন্থ আমি বলছি যে আগের কেসে ভি নট ছিল, তোমাকে ওয়েভ লেন্থ কত বাড়ানো হলো, ওয়েভ লেন্থটা আমি চেঞ্জ করলাম কি না ল্যামডা থেকে 2/3 ভি নট বলছি, আচ্ছা আমি কি বললাম যে ল্যামডা থেকে 2/3 ল্যামডা করলাম। মাথায় রাখতে হবে ই প্রপোর্শনাল টু ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা না, তাহলে ল্যামডা কমিয়েছো তাহলে ইনভার্স ফ্যাক্টরে বাড়বে, কত আসবে 3/2 টাইম অফ ই আসবে আগের কেসের রেসপেক্টে। তাহলে এনার্জি কত টাইম বেড়েছে না, যত টাইম বেড়েছে তার ইনভার্স, ওয়েভলেন্থের যত টাইম চেঞ্জ হয়েছে ইনভার্স টাইম চেঞ্জ হয়েছে এনার্জি, আর এনার্জি যত টাইম চেঞ্জ হয় তার থেকে গ্রেটার টাইম কিন্তু ওয়েভলেন্থ সরি কি বলে স্টপিং পোটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? স্টপিং পোটেনশিয়াল অলওয়েজ উইল বি গ্রেটার দেন যে টাইমস অফ ইনক্রিজ অফ এনার্জি, সেটা ফ্রিকোয়েন্সি টার্মে বলতে পারে, ওয়েভলেন্থের টার্মে বলতে পারে, তোমাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, দেখে নিতে হবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? এটা একটা কনসেপ্ট ছিল। ওকে, এইটা হলে কমপ্লিট। আরেকটা কনসেপ্ট হয় যেটা সাডেন একটা এনার্জির জন্য দিল সাপোজ কিরকম ভাবে বলছি যে সাপোজ কিরকম বলবো যে 5 ইভি এনার্জি দিয়েছিলাম, তাতে স্টপিং পোটেনশিয়াল হয়েছিল কত না, স্টপিং পোটেনশিয়াল হয়েছিল 2 ইভি। ওকে, আমি সাপোজ বললাম কত দিলাম না 7 ইভি, তাহলে আমি স্টপিং পোটেনশিয়াল হলো 4 ইভি। হয়েছে ওয়ার্ক ফাংশন কত না, ওয়ার্ক ফাংশন এখান থেকে বোঝা যাচ্ছে। বেসিক্যালি আমি যদি বলি যে ফ্রিকোয়েন্সি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আমি বললাম যে এফ ফ্রিকোয়েন্সিতে 2 ইভি, এফ ফ্রিকোয়েন্সিতে 2 ইভি, আমি বললাম 2F ফ্রিকোয়েন্সিতে এটা সাপোজ কত আসবে, কি বলছো, কি এক্সপেক্ট করছো, আমার অপশানটা কেমন দেওয়া উচিত? আমাকে ফার্স্ট দিয়েছিল যে এফ ফ্রিকোয়েন্সিতে আমি স্টপিং মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা সেটা 2 ইভি বলেছিলাম। 2F ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য সেটা আমি বললাম কত হয়েছে সাপোজ এফ থেকে 2 ইভি বলছো, 2F করলে কি হওয়া উচিত, আমি বলেছি 2F এর থেকে ডাবল এর থেকে বেশি হবে না, তাহলে আমি ধরে নিলাম 5 ইভি। আমাকে ক্যালকুলেট করতে বলছে ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু কত, কি বললাম ফর এ পার্টিকুলার মেটাল ইফ এফ ফ্রিকোয়েন্সি অফ লাইট ইনসিডেন্ট দ্য স্টপিং পোটেনশিয়াল রিকোয়ার্ড ইজ বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য এমিটেড ইলেকট্রন ইজ 2 ইভি, যেটাই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমি লিখেছিলাম কে ম্যাক্স ইজ ইভি, কে ম্যাক্স ইজ ইভি, দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইলেকট্রনের করসপন্ডিং পোটেনশিয়াল 2 ইভি মানে 2 ভোল্ট স্টপিং পোটেনশিয়াল বলতে পারো। কিন্তু আমি যদি কারুর ইভি এনার্জি বলি তাহলে কিন্তু আমি ইন টার্মস অফ ভোল্টেজ ফর ইলেকট্রন বললি, কিন্তু ইলেকট্রনকে যদি এত ইভির এনার্জি বলি তাহলে কিন্তু স্টপিং পোটেনশিয়াল ঠিক তত ভোল্টই বলতে পারি। মানে আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, একটা ইলেকট্রন আলাদা করে এক্সাম্পল দিচ্ছি যে 5 ইভি এনার্জির একটা ফোটন ইনসিডেন্ট হলো। আচ্ছা আরেকটু বেটার করে বলি, তোমাকে বলছি যে 600 ন্যানোমিটার ওয়েভলেন্থের একটা লাইট ইনসিডেন্ট হলো অন এ মেটাল সারফেস হ্যাভিং ওয়ার্ক ফাংশন ইকুয়ালস টু 2 ইভি, 1.5 ইভি হয়েছে স্টপিং পোটেনশিয়াল বের করো। কত ইজি দেখো, আমি এখান থেকে একটা কথা বের করে দিয়েছিলাম মনে আছে একটা ফর্মুলা, এনার্জি ইকুয়ালস টু বলছিলাম কত বলো তো 12400, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এটা 600 দিয়ে ডিভাইড করে দাও, সরি 6000 দিয়ে ডিভাইড করতে অ্যাংস্ট্রমে করতে হয়, এটা করলে কি ছিল এটা অ্যাংস্ট্রম ইউনিটে পুট করলে এটা ইভিতে বেরোতো না এনার্জি, তাহলে 6000 বের করে দাও, 6000 কেটে দিলে এটা আসবে 2.7 নাকি 2.7 মতো না 07 মতো 2.07, তাহলে 2.07 যদি হয় কোনটা এটা ইভি, 2.07 ইভি হচ্ছে এনার্জি, তুমি ডিরেক্ট পেয়ে গেছো কতটা এনার্জি প্রোভাইড করেছিল না 2.07 এনার্জি। কত এনার্জি অ্যাবজর্ব হবে ফার্স্টে না 1.5, তাহলে রিমেনিং এনার্জি কত থাকবে না, রিমেনিং এনার্জি আমি কে ম্যাক্স যেটা বলতে পারি সেটা তো ইকুয়েশন, এটা করলে তো এটা আসে কে ম্যাক্স ইকুয়ালস টু তাহলে বলবো 1.5 5.07 ইভি। কিন্তু মাথায় রাখতে হবে 5.07 ইভি ইউনিটে আমি এনার্জি পেয়ে গেছি মানে স্টপিং পোটেনশিয়াল উইল বি জাস্ট 5.07 সরি 0.507 স্টপিং পোটেনশিয়াল উইল বি জাস্ট 0.5 ভোল্ট মানে 0.507 ভোল্ট। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইন টার্মস অফ ইলেকট্রন ভোল্ট থাকে তাহলে জাস্ট তুমি এটাকে অ্যাজিউম করে নিতে পারো যে অত ভোল্টই পোটেনশিয়াল লাগবে। আচ্ছা যেটা বলছিলাম যদি ফ্রিকোয়েন্সি যদি এটা হয় স্টপিং পোটেনশিয়াল 2 ইভি সাপোজ বললাম বা 2 ভোল্ট স্টপিং পোটেনশিয়াল বললাম 2 ভোল্ট, আমি 2F করার জন্য কত হলো, তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলছে ওয়ার্ক ফাংশন কত হবে, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ফাংশন। তাহলে আমি মেটালের জন্য ওয়ার্ক ফাংশন যদি বলি তাহলে আমি বলবো কত HF
থেকে ওয়ার্ক ফাংশন বাদ দিয়েছিল, তাতে 2ev হয়েছিল, 2ev হয়েছিল। আচ্ছা, যদি আমি বলতাম 2 ইন্টু এইচএফ মাইনাস সেই অ্যামাউন্টের ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু কত বলছো, কত বলছো না 5ev, তাহলে সাবট্রাক্ট করে দাও, এটাকে এনার্জি ইন টার্মস অফ এফ আসছে, তাহলে এটা সাবট্রাক্ট করলে প্লাস হয়ে যাবে, এটা প্লাস করে দাও, সরি এটাকে মাইনাস করো, তাহলে এটা প্লাস করো, এটা মাইনাস আসবে। তাহলে আমি বলতে পারি এইচ এফ ইকুয়ালস টু হচ্ছে জাস্ট 3ev, 3ev। ক্লিয়ার হয়ে গেছে? এইচ এফ 3ev হয়ে গেছে। তুমি এখান থেকে লিখতে পারবে না, এই যে ফার্স্ট ইকুয়েশন কি লিখছে 2ev বলছো, এইচ এফ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু কত 2ev, এইচ এফ কত বেরিয়ে গেছে 3ev, তাহলে ডাব্লিউ নট কত পাচ্ছ, ডাব্লিউ নট ইকুয়ালস টু হচ্ছে এইচ এফ মাইনাস 2ev, কত আসছে এইচ এফ কত পেয়েছো 3ev মাইনাস ডাব্লিউ নট কত 2ev ইকুয়ালস টু কত 1ev, ওয়ার্ক ফাংশন ইজ 1ev। ক্লিয়ার হয়েছে? এরকম টাইপের ডিফারেন্ট টাইপের এক্সাম্পল, খুব সিম্পল কনসেপ্ট, শুধু ইকুয়েশনগুলো মনে রাখতে হবে, জাস্ট ফর্মুলা। এখানে ফর্মুলা তো অনেক ইজি ফর্মুলা, ছোটো ছোটো ফর্মুলা, অল্টারনেটিভ ফর্ম কয়েকটা, প্রত্যেকেরই দেখো আমি মানে একটা ইকুয়েশনে অনেক কটা ফর্ম, একটা ফর্মুলা, এই যে আজকে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি বললাম, এটা কয়েকটা ফর্ম্যাট, আর আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশনে কয়েকটা ফর্ম্যাট, এই তো কয়েকটা জিনিস। ইজি চ্যাপ্টার, তোমাদের ডেভিসের আমার এক্সপেরিয়েন্স নেই, সো চ্যাপ্টারটা এখানে খতম হলো। আর ছোটো চ্যাপ্টার, ভালো করে কিন্তু গ্রিপে রাখতে হবে, মার্কস কিন্তু এখান থেকে ক্যারি করা যায় অনেক, আর কোশ্চেন কিন্তু আসে, ভালো করে রেডি হতে হবে।